আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শুরু করতেছি। হ্যাঁ, যেহেতু অলরেডি 11টা বেজে গেছে, হ্যাঁ মোটামুটি 11টা বাজতেছে, 10টা 55, তাহলে আমার মনে হচ্ছে শুরু করা উচিত। তাহলে আমাদের শেষ করে দেখা গেছে 12টার উপরে চলে যাবে। তো জি ভাইয়া। আমাদের প্রথম আমরা একটা ইনকর্পোরেট ল এন্ড প্র্যাকটিসের একটা আমরা ক্লাস নিয়েছিলাম। যদিও আমাদের আরেকটা ক্লাস নেওয়ার কথা ছিল, হয়তো আনফরচুনেটলি সেটা কোনো কারণে হয় নাই। আজকে আমরা ক্লাসে আমাদের যে শিডিউল ক্লাস আছে, আমাদের যেভাবে আমরা ডিজাইন করছি আমাদের ক্লাসে, আমরা সেভাবেই নেব। এখন ক্লাসের ক্ষেত্রে একই আমার ইনস্ট্রাকশন থাকবে, আপনারা রেসপন্স করবেন। যদি কোনো রেসপেক্টিভ স্লাইডে যদি কোনো কোয়েরি থাকে, আপনার সাথে সাথে কোশ্চেনটা করবেন, তাইলে হচ্ছে আমি সাথে সাথে সেটাকে এক্সপ্লেন করব। আর দেখা জি গেছে হয়তো লাস্টের দিকে কোয়েশন আপনাদের হয়তো মনে আছে, কিন্তু লাস্টের দিকে করবেন বলে হয়তো অনেক লাস্টের দিকে এসে ভুলে যেতে পারেন। সো ওই রেসপেক্টিভ স্লাইডিং কোশ্চেনটা করলে আমার জন্য মানে আপনাদেরকে আনসারটা দিতে ইজি হবে। কোম্পানিজ অ্যাক্টে ভাইয়া আমরা 6টা ক্লাস করব নাকি? আপনার মানে অ্যালোকেটেড করা ছিল 6টা ক্লাস, ভুল না না, করলে। আমাদের হচ্ছে 5টা ক্লাস আছে। 5টা ক্লাস অ্যালোকেটেড করা। হ্যাঁ, আর এটার মধ্যেই কি আমাদের এটা কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন ডিসকাশন সহ আপনি? আমাদের পঞ্চম ক্লাসটাতে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমরা তো প্রতি ক্লাসেই জি এক্সাম যে জি জি, দেখছি আমি স্ট্যান্ডার্ড কোশ্চেন কোশ্চেন। তো আমরা হ্যাঁ আলোচনা করবই, সাথে হচ্ছে ওভারঅল একটা ডিসকাশন আমরা পঞ্চম ক্লাসে রাখবো আপনাদের জন্য। জি যদিও আমরা এই 5টা ক্লাসে শেষ না করতে পারি, প্রয়োজনে আমরা আরেকটা ক্লাস এক্সটেন্ড করবো, ওইটা কোনো সমস্যা হবে না। ঠিক আছে। জি ভাইয়া। আর ওভারঅল একটা আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উপরে একটা ক্লাস সেশন রাখবো, যাতে মানে ইনসাইট গুলো কোশ্চেনে কি ধরনের কোশ্চেন আসে এবং কিভাবে আনসার করতে হবে, ওই ধরনের একটু ডিসকাশন আমরা করব। জি ভাইয়া, আসলে আমরা শুরু করি। আচ্ছা, ক্লাসের কন্টেন্ট রয়েছে আমাদের আজকে 4টা এরিয়া আমরা কভার করব। সেটা হচ্ছে কোম্পানি ফরমেশন এন্ড স্ট্রাকচার, এর মধ্যে হচ্ছে শেয়ার এন্ড ক্যাপিটাল যেটা থাকবে। 2 নম্বর হচ্ছে আমরা আন্ডার রাইটিংটা একটু দেখবো। আর 3 নম্বর হচ্ছে রেগুলেশন ফর ম্যানেজমেন্ট এন্ড কোম্পানি লিমিটেড বাই শেয়ার। তারপর লাস্ট হচ্ছে আমরা বোর্ড অফ ডিরেক্টরস এন্ড ডিরেক্টরস। এখানে এই লাস্ট যে 4 নম্বর কন্টেন্টটা, বোর্ড এন্ড বোর্ড অফ ডিরেক্টর যেটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনাদের বিভিন্ন কোশ্চেন, প্রিভিয়াস এর অনেক কোশ্চেন এখান থেকে আসে এবং সামনেও আসবে। সো এটা একটু আপনাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। আমাদের শেয়ার ক্যাপিটাল, শেয়ার এবং ক্যাপিটালকে যদি আমরা কনসিডার করি যে আওয়াজ হচ্ছে। জি অ্যাজ পার কোম্পানি এক যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের আসলে ক্যাপিটালটা কয় টাইপের হয়। যদি আমরা সাধারণত জানি, আমাদের অথরাইজ ক্যাপিটাল এবং পেড আপ ক্যাপিটাল আমরা সাধারণত জানি, কিন্তু এছাড়াও বিভিন্ন স্টেজের ক্যাপিটালের ডেফিনেশন আছে। যেমন অথরাইজ বা নমিনাল ক্যাপিটাল যেটা, 2 নম্বর হচ্ছে ইস্যু ক্যাপিটাল, তারপরে সাবস্ক্রাইব ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল এবং রিজার্ভ ক্যাপিটাল। এখানে 4-5 টাইপের ক্যাপিটাল কথা বলা আছে। এর মধ্যে হচ্ছে প্রথম অথরাইজ ক্যাপিটাল, যে ক্যাপিটালটা নিয়ে একটা কোম্পানি তার ইনকর্পোরেশন শুরু করে, সেটাকে ক্যাপিটাল অথরাইজ ক্যাপিটাল বলে। এটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্যাপিটাল অফ কোম্পানি ক্যান রাইজ অ্যাজ পার ইটস মেমোরেন্ডাম, অলসো নোন এজ এ রেজিস্টার্ড ক্যাপিটাল। এটাকে আবার রেজিস্টার্ড ক্যাপিটালও বলা হয়। এর তার বেশি তো আমি পরে আর বাড়াতে পারবো না। এই অথরাইজ ক্যাপিটালের বেশি তো পরে আমি আর বাড়াতে পারবো না। না, বাড়াইতে পারবেন না, না বাড়াইতে উম, পারবেন। পারবো। সেক্ষেত্রে আপনি এই অথরাইজ ক্যাপিটাল পর্যন্ত সর্বোচ্চ আপনি ইস্যু ক্যাপিটাল ইস্যু করতে পারবেন, এর হুম। বেশি করতে পারবেন না। জি যদি আপনাকে এর চেয়ে বেশি করতে হয়, আগে অথরাইজ ক্যাপিটালের লিমিটটাকে বাড়াইতে হবে এবং সেটাকে আপনাকে রেজলিউশন করে আপনার আর্টিকেলস অফ যে মেমোরেন্ডাম এবং জি যে প্রসিডিউরের মাধ্যমে। হ্যাঁ ওই দুইটা অ্যাসোসিয়েশন, এই দুইটাকে আপনাকে অ্যামেন্ডমেন্ট আগে করতে হবে। জি যেভাবে প্রসিডিউর সেভাবে করে আপনাকে এই অথরাইজ ক্যাপিটালটা ইনক্রিজ করতে হবে। তারপরে এই অথরাইজ ক্যাপিটাল থেকে যতটুকু ক্যাপিটাল শেয়ার হোল্ডারের কাছে ইস্যু করা হয়, সেটুকু বলা হচ্ছে ইস্যুড ক্যাপিটাল। যেমন পোর্শন অফ অথরাইজ ক্যাপিটাল দ্যাট ইজ অফার্ড টু দ্য পাবলিক ফর সাবস্ক্রিপশন। এখানে পাবলিক যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তাহলে পাবলিক হবে টু দ্য পাবলিকের কাছে সাবস্ক্রিপশনের জন্য হবে, অথবা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, যারা শেয়ার হোল্ডার হবে তাদের কাছে এটা ইস্যু করা হবে। এই ইস্যু ক্যাপিটাল থেকে শেয়ার হোল্ডাররা যতটুকু সাবস্ক্রাইব করবে, মানে কেনার জন্য প্রস্তাব নেবে, তাদের সেগুলো হচ্ছে আপনার সাবস্ক্রাইব ক্যাপিটাল, যেটা পার্ট অফ ইস্যু ক্যাপিটাল। আবার আপনাকে সাবস্ক্রাইব ক্যাপিটাল ইস্যু ক্যাপিটাল চেয়ে আবার বেশি হবে না।
সো এটা হচ্ছে একটা থেকে আরেকটা স্টেপ, মানে হচ্ছে মেইন হচ্ছে অথরাইজ, এর একটা পোর্শন হচ্ছে ইস্যু ক্যাপিটাল, ইস্যু ক্যাপিটাল একটা পোর্শন হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ক্যাপিটাল। সাবস্ক্রাইব আবার হ্যাঁ, পড়ছে পেড সাবস্ক্রাইব আপ। ক্যাপিটাল থেকে যতটুকু ক্যাপিটাল শেয়ার হোল্ডার পরিশোধ করবে সেটা হচ্ছে পেড আপ ক্যাপিটাল, আর যেটুকু পরিশোধ করবে না সেটা আনপেড ক্যাপিটাল হিসাবে থাকবে। জি, তাইলে হচ্ছে পেড আপ ক্যাপিটাল হচ্ছে অ্যামাউন্ট পেড বাই শেয়ার হোল্ডার অন দা সাবস্ক্রাইবড শেয়ার। তারপর আরেকটা ক্যাপিটাল কথা আমরা 74-এ বলা আছে সেকশন, যেটা রিজার্ভ ক্যাপিটাল। এই রিজার্ভ ক্যাপিটাল সাধারণত অন্যান্য যে ক্যাপিটাল মতো তেমনটা না, শুধু এই ক্যাপিটালটা হচ্ছে যতটুকু ক্যাপিটাল আনকল, এখনো কল করা হয় নাই বা ইস্যুর জন্য ডাকা হয় নাই, যেটাকে রিজার্ভ করা হয় টু বি কল্ড অনলি কেস অফ উইন্ডিং আপ। কোম্পানির উইন্ডিং আপের ক্ষেত্রে এই রিজার্ভ ক্যাপিটালটাকে কল করা হয়। এক্ষেত্রে এই রিজার্ভ ক্যাপিটালকে কল করতে হলে আপনাকে স্পেশাল রেজলিউশন লাগে, সেই রেজলিউশনের মাধ্যমে এই রিজার্ভ ক্যাপিটালটাকে কল করতে হয়। আমরা এটা নিয়ে আরো ডিটেলস পড়বো। তারপর হচ্ছে আমরা যদি শেয়ারের ক্লাসিফিকেশন দেখি, আমরা ক্যাপিটালের ক্লাসিফিকেশন দেখলাম, এবার যদি আমরা শেয়ারের ক্লাসিফিকেশন দেখি তাহলে আমরা এখানে 3 ধরনের শেয়ার পাই। একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার, আর একটা হচ্ছে অর্ডিনারি শেয়ার, আর একটা হচ্ছে ডেপার্ট বা পাউন্ডার শেয়ার। এখানে প্রেফারেন্স শেয়ার বলতে হচ্ছে ফিক্সড ডিভিডেন্ড প্রায়োরিটি ওভার অর্ডিনারি শেয়ার। অর্ডিনারি শেয়ারের চেয়ে তারা ডিভিডেন্ডটা একটা ফিক্সড অ্যামাউন্ট ডিভিডেন্ড একটা প্রায়োরিটি পায় অর্ডিনারি শেয়ারের চেয়ে। এটা আবার কিউমুলেটিভ হতে পারে, নন কিউমুলেটিভ হইতে পারে। কিউমুলেটিভ হলে আনপেড ডিভিডেন্ড একুমুলেট, যেটুকু পেড হবে না সেটুকু অ্যাকুমুলেট হতে থাকবে। আর যদি নন কিউমুলেটিভ হয় তাহলে আনপেড যেটা থাকবে ডিভিডেন্ড সেটা ল্যাপস হয়ে যাবে, সেটা ক্যারি ফরওয়ার্ড হবে না। আর অর্ডিনারি শেয়ারের ক্ষেত্রে যেটা ডিভিডেন্ড পেড আফটার প্রেফারেন্স শেয়ার, আমরা যে প্রেফারেন্স শেয়ারদের পরে শেয়ার হোল্ডারদের পরে যাদেরকে ডিভিডেন্ড দেওয়া হয়, সাধারণত অর্ডিনারি শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মেইন ওনার, যারা কোম্পানির শেয়ারটাকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার ক্যাপিটাল পেইড করে, তাদেরকে সাধারণত অর্ডিনারি শেয়ার হোল্ডার বলা হয়। আর এই অর্ডিনারি শেয়ার হোল্ডাররা বিয়ার হায়ার রিস্ক বাট এনজয় ভোটিং রাইট। এই অর্ডিনারি শেয়ার হোল্ডাররা তারা রিস্ক বিয়ার করে, কারণ হচ্ছে কোম্পানি যদি তার লস করে তারা লসটা কিন্তু বিয়ার করতে হয়। সো তাদের রিস্ক আছে, বাট এক্ষেত্রে তাদের যে কোনো সিদ্ধান্ত ডিসিশনের ক্ষেত্রে যে ভোটিং রাইটটা আছে সেই ভোটিং রাইটটা তারা এনজয় করতে পারে, কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা সেটা করতে পারে না। তারপর আরেকটা টাইপ হচ্ছে যেটা আমাকে ডেপার্ট বা পাউন্ডার শেয়ারস যাদেরকে বলি, সেটা হচ্ছে যে ইউজুয়ালি ইস্যু টু প্রমোটার বা আন্ডার রাইটারকে ইস্যু করা হয়। তারপর হচ্ছে প্রফিট রাইট অ্যাপ্লাই আফটার আদার সাবস্ক্রাইব আদার শেয়ার হোল্ডার আর পেইড। তারপর ডিসক্লোজার রিকোয়ার্ড আন্ডার সেকশন 135। আমরা এটা নিয়েও পরে আরো ডিটেলস পড়বো। তারপরে আমাদের একটা শেয়ার, প্রেফারেন্স শেয়ারের মধ্যে যদি আমরা একটা দেখি যে এখানে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার সেকশন 154-এ বলা আছে। আসলে এই রিডিমেবল প্রেফারেন্স শেয়ার বলতে আমরা কি বুঝি? রিডিমেবল প্রেফারেন্স শেয়ার হচ্ছে যে সাধারণত হচ্ছে যে শেয়ার হোল্ডারদের শেয়ারটাকে আমাকে পরিশোধ করতে হবে, এটা সাধারণ কথা, যে তাদের পরিশোধযোগ্য একটা নির্দিষ্ট টাইমের পরে এই শেয়ারটার ভ্যালুটা ব্যাক করে দিয়ে দিতে হয় শেয়ার হোল্ডারদেরকে। তাহলে হচ্ছে redeemable share preference share are a type of preference share that are issuing company can buy back, redeem after a fixed period or on a specified date subject to term of issues. একটা নির্দিষ্ট টাইম বা ডেটের পরে আপনাদেরকে একটা ফিক্সড সময়ের পরে ওই টাকাটা কি করতে হয়, ওই শেয়ারটাকে পরিশোধ করে দিতে হয়। ওইটাকে সাধারণত রিডিমেবল প্রেফারেন্স শেয়ার বলা হয়। আর কন্ডিশন ফর রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, রিডিমশনের কন্ডিশন গুলো কি? এটা মাস্ট বি ফুললি পেড। এটা যে ভ্যালুতে, এটা যে ফেস ভ্যালুতে এটা ইস্যু করা হয় বা যে ফেস ভ্যালুতে যে ভ্যালু থাকবে, এটা ফেস ভ্যালুতে আপনাকে ফুললি পেড করতে হবে। যদি আপনি রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ডিসকাউন্টে ইস্যু করা হয় কিংবা প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হয়, কিন্তু আপনাকে পরিশোধের সময় সেটাকে তার ফেস ভ্যালুতে ফুললি পেড করতে হবে। সেটা ডিসকাউন্টে হইলো ডিসকাউন্টে না, আপনাকে ফেস ভ্যালুতে পরিশোধ করতে হবে। তারপর redeemed out of profit or proceed of new share issue. Then the third condition হচ্ছে if redeemed from profit an equal amount transferred to the capital redemption reserve fund. Fourth condition হচ্ছে any premium on redemption must be covered from profit. আপনাকে সেটাকে প্রফিট থেকে কভার করতে হবে। এক্ষেত্রে
এই রিডিমেবল প্রেপারেশন যদি কোনো কিছু নন কমপ্লায়েন্স হয়, সেক্ষেত্রে নন কমপ্লায়েন্স মে রেজাল্ট ইন ফাইন 2,000 টাকা পর্যন্ত কি হচ্ছে কোম্পানিকে ফাইন করতে পারে, এবং সেটা যে রেসপন্সিবল অফিসার তাকেও করা যেতে পারে। নন কমপ্লায়েন্স এই কন্ডিশন ফুলফিল করা কিংবা অন্য যে টার্ম বা নন টার্ম এন্ড কন্ডিশন থাকবে সেগুলো যদি ফুলফিল না করা হয়, যে কোম্পানি করবে না, সেক্ষেত্রে ওই কোম্পানি এবং যে রেসপন্সিবল অফিসার থাকবে বোথ will be finalized up to 2,000 টাকা। তারপর স্যার ভাইয়া রিডিমেবল শেয়ারটা কি এরকম যে একটা টার্ম 5 বছর 10 বছরের জন্য যারা শেয়ার পারচেজ করে ওনারা করে, পরে এটা ব্যাক করে, টাকাটা ওনাদের ব্যাক করতে হয়, লাইক এরকম? এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে রিমুভাল প্রেপারেশন শেয়ার, ওয়ান কাইন্ড অফ ডিফেন্সারের মতন। একটা নির্দিষ্ট পিরিয়ড থাকবে, একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য আপনার একটা নির্দিষ্ট হয়তো ডিফেন্সার হতে পারে, প্রিমিয়ামে আপনি পারচেজ করতে হবে, ইস্যু করতে পারেন। এর আবার একটা কি থাকতে পারে, একটা প্রফিট, ফিক্সড প্রফিট থাকতে পারে, সবই থাকতে পারে। হ্যাঁ, বাট এটাকে এটার নেচারটা থাকবে হচ্ছে, নামটা থাকবে হচ্ছে প্রেফারেন্স শেয়ার, কিন্তু আপনাকে সেটাকে ধরে নিতে হবে যে এটা ওয়ান কাইন্ড অফ আপনার লং টার্ম লায়াবিলিটিস কিংবা ডিভেঞ্চার টাইপের। ঠিক আছে, কিন্তু এটাকে আপনার ইকুইটি পোর্শনে, রিডিমেবল প্রেফারেন্স শেয়ারটা সাধারণত ইকুইটি পোর্শনে, আমরা যদি আপনি অ্যাকাউন্টিংটা কনসিডার করেন, সেক্ষেত্রে ইকুইটি পোর্শন কিন্তু আমরা রেকর্ড করি না। যেগুলো অনলি ইরিডিমেবল, যেগুলো পরিশোধযোগ্য নয়, ওই সকল প্রেফারেন্স শেয়ারগুলি আমরা ইকুইটিতে কি রেকর্ড করি। ঠিক আছে, জি, এটা লায়াবিলিটি হয়ে যায় রিডিমেবলটা। হ্যাঁ, এটা আছে ওয়ান কাইন্ড অফ লাইবিলিটি, লং টার্ম লায়াবিলিটিস, যদি তার রিডিম পিরিয়ডটা মোর দ্যান 1 ইয়ার্স হয়। রাইট, থ্যাংক ইউ। তারপর যেটা কি ফিচার্স গুলো কি, এটা হচ্ছে ফিক্সড রিডামশন। এটা তো আপনাকে দ্য কোম্পানি এগ্রি টু রিপে দ্য ক্যাপিটাল টু দ্য শেয়ার হোল্ডার আফটার সেট টাইম। দেন redemption can be at the option of the company, the shareholder, or on a fixed date. Preference right, preference right টা কি, যে বলছে যে হোল্ডার রিসিভ ডিভিডেন্ড বিফোর অর্ডিনারি শেয়ার হোল্ডার, অর্ডিনারি শেয়ার হোল্ডার আগে এই প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ডটা আগে পাবে। দে ইউজুয়ালি হ্যাভ নো ভোটিং রাইট, তাদের সাধারণত ভোটিং রাইট নাই, আনলেস আদারওয়াইজ প্রোভাইডেড। তারপর হচ্ছে নো কি পার্মানেন্ট ক্যাপিটাল। তারপর হচ্ছে বলছে যে দিস শেয়ার ডু নট রিমেইন অন দ্য ব্যালেন্স শিট পার্মানেন্টলি, আনলাইক অর্ডিনারি শেয়ার। মানে অর্ডিনারি শেয়ারের মতো যেভাবে আমরা দেখাই সাধারণত ওইভাবে পার্মানেন্টলি আমরা যেটা বলছি যে ইকুইটি পোর্শনে দেখানো, ওইটা আমরা ওইভাবে দেখাই না। এবার বলছে দ্য শেয়ার ডু নট রিমেইন অন দ্য ব্যালেন্স শিট পার্মানেন্টলি, এটা ব্যালেন্স শিটে পার্মানেন্টলি থাকে না ইকুইটি পোর্শনটাতে। তারপর হচ্ছে ডিভিডেন্ড টার্মসটা হচ্ছে কি, ইউজুয়ালি ক্যারি এ ফিক্সড রেট অফ ডিভিডেন্ড, সাধারণত 10% অ্যানুয়ালি, একটা ফিক্সড রেট ডিভিডেন্ডের মতন। তারপর ডিভিডেন্ড পেমেন্ট ডিপেন্ড অন প্রফিট অ্যাভেলেবিলিটি আনলেস ইট ইজ কিউমুলেটিভ। যদি এটা মানে আপনার যদি প্রফিট অ্যাভেলেবিলিটির উপরে যদি এটা ডিভিডেন্ডটা ডিপেন্ড সাধারণত করে, যদি আপনার প্রফিটটা হয় সাধারণত আপনি প্রফিটটা দিবেন, আর যদি এটা কিউমুলেটিভ হয় তাহলে আপনার কিউমুলেটিভ যাবে, আর যদি কিউমুলেটিভ না হয় তাহলে সেটা কি হবে, যে পিরিয়ড ওই পিরিয়ড দিতে হবে, যদি না আনপেড থাকে সেটা পরবর্তী ইয়ারে সেটা ল্যাপস হয়ে যাবে। তারপর রিডেমশন রুলসটা কি, ক্যান অনলি বি রিডিমড আউট অফ প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড or from the proceed of fresh issue of share made for the purpose of redemption। যদি আপনার এখানে যে ডিভিডেন্ড যেটা অ্যাভেলেবল প্রফিটটা থাকবে সেখান থেকে আপনি পরিশোধ করতে পারেন, অথবা নতুন কোনো ফ্রেশ ইস্যু শেয়ার ইস্যু করে আপনি এই শেয়ারের পরিশোধটা করতে পারেন। তারপর হচ্ছে a capital redemption reserve account can be created when redeem from profit। যদি আপনি প্রফিট থেকে যখন এই শেয়ারটা কি হবে পরিশোধ করা হবে, তখন আপনাকে ক্যাপিটাল রিডামশন রিজার্ভ অ্যাকাউন্ট নামে এটাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে আমরা যদি স্টক দেখি, আমরা শেয়ার এবং ক্যাপিটালের একটা মাঝখানে আরেকটা ওয়ার্ড আছে স্টক। আমরা এটা স্টক অনেক জায়গায় দেখি, কর্পোরেট ল ইনকাম কর্পোরেট ল প্র্যাকটিসে আপনি যখন দেখবেন স্টকটা অনেক জায়গায় পাবেন। এখানে আসলে স্টকটা কি, তাহলে এটা কি শেয়ার, এটা আমাদের স্টক এবং শেয়ারের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, এই জিনিসটা আমাদেরকে মাথায় আগে নিতে হবে। যে সেকশন 53 তে স্টক সম্পর্কে বলা আছে, আসলে এই স্টকটা কি আসলে আমাদের কি ইনভেন্টরি স্টক সেটাকে বোঝাচ্ছে, সেটা কিনা সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আসলে কি ওই স্টক বলতে আমরা ইনভেন্টরিকে বোঝাচ্ছি নাকি শেয়ারকে বোঝাচ্ছি, তাহলে এই জিনিসটা আমরা একটু দেখবো। আসলে স্টক বলতে কোম্পানি অ্যাক্টে কি বলা হয়েছে, কাদেরকে স্টক বলা হয়েছে, যে আন্ডার সেকশন 53 অফ কোম্পানি অ্যাক্ট 1994
a company limited by share may, by passing a ordinary resolution, convert its fully paid share into stock. এখানে বলছে যে তার ফুললি পেড আপ শেয়ার গুলোকে সে স্টকে কনভার্ট করতে পারে, and reconvert the stock into fully paid up share for any denomination. এখানে আবার সে স্টক থেকে আবার কি করতে পারে, শেয়ার পেড আপ শেয়ারও সে আবার রিকনভার্ট করতে পারে, সেটা সেকশন 53 তে। ভাইয়া এই জায়গাটা বুঝি না, একটু বোঝান। আমি বলি স্টক হচ্ছে যেটা আমার বিক্রি হয়ে গেছে যে শেয়ারটা, ওই পোর্শনটাকে আমি স্টক বলতেছি। হ্যাঁ, আর তারপরের কথাটুকু কি বোঝাচ্ছে? কনভার্টেড ফুললি পেড আপ শেয়ার ইনটু স্টক, তারপরে এন্ড রিকভার্ড দ্য স্টক ইনটু আমি ফুললি একটু বলি, পেড আপ আমরা শেয়ার। যখন আমরা শেয়ার থেকে পেড আপ শেয়ার থেকে ফুললি পেড আপ শেয়ার থেকে যখন আমরা স্টকে কনভার্ট করতে পারবো, স্টকে শেয়ার থেকে স্টকে কনভার্ট করতে পারবো কোনগুলো, যে সেগুলো শেয়ার গুলো ফুললি পেড আপ। হ্যাঁ, সেটা করতে হলে আপনাকে অবশ্যই অর্ডিনারি রেজলিউশন করতে হবে। মানে অর্ডিনারি রেজলিউশন মানে হচ্ছে এজিএম এর পারমিশন লাগবে, জেনারেল মিটিং এর পারমিশন লাগবে, ঠিক আছে? আবার একই ভাবে আপনি যদি অ্যানুয়াল জেনারেল মিটিং বা রেজলিউশনের মাধ্যমে যদি আপনি কনভার্ট করে ফেলেন, অলরেডি কনভার্টেড, তখন আপনি পরবর্তীতে চাইলে সেটাকে আবার রিকনভার্ট করতে পারেন, কোত্থেকে, স্টক থেকে আবার শেয়ারে করতে পারেন। এখানে স্টক মিনস হচ্ছে, স্টক মানে কি, আপনার যখন কতগুলো ইনভেন্টরি এক জায়গাতে রাখা আছে, আমরা বলি স্টক করে, মানে অনেকগুলো মিলে একটা স্তূপ বা স্টক। হ্যাঁ, এই স্টক মানে অনেকগুলো শেয়ার মিলে আপনাকে একটা স্টক তৈরি করে। কথা বলছেন? রিকনভার্ট যে করব, এটা করতেও আমার এজিএম করতে হবে। সেম ওয়েতে আপনাকে রিকভার্ড জিনিসটা কি? সরি, রিকভার্ড যে জিনিসটা বললেন, রিকভার্ড দ্য স্টক না, রিকনভার্ট সরি, রিকনভার্ট জিনিসটা, রিকনভার্ট মানে কনভার্ট থেকে আবার পুনরায় সেটাকে ফিরিয়ে নেওয়া। কথা বুঝছেন? একবার তো আমি কনভার্ট করছি পেড আপ শেয়ারে, আমি এটা বুঝলাম যে হ্যাঁ পেড আপ দেখে আমি ওকে স্টকে নিলাম, লটের মতো আমি ওকে স্টকে নিলাম। হ্যাঁ, এখন স্টক থেকে আপনাকে আপনি স্প্লিট করতে পারেন। স্টক তো একটা গুচ্ছ শেয়ার, এটাকে স্টকটাকে আপনি আবার স্প্লিট করে আবার শেয়ার নিয়ে যেতে পারবেন, এটাকে হচ্ছে রিকনভার্ট। হ্যাঁ, একটু কনফিউশন লাগছে, মানে আমি বুঝতেছি না ক্লিয়ার যে এটাকে আমি স্টক থেকে আবার রিকনভার্ট কোন কেসে করব, কোন ইস্যুতে করব, কেন করব, কেন করা লাগতে পারে? এটা আপনি করতে পারবেন বলছে যে কোম্পানি লিমিটেড বাই শেয়ার মে রিকনভার্ট, আপনাকে এটা আপনি করতে পারবেন। আপনি চাইলে, যদি আপনি মনে করেন আমি আর স্টক হিসেবে রাখবো না, আমি আবার শেয়ার মতো নিয়ে যাব, তখন আপনি চাইলে সেই স্টক থেকে রিকনভার্ট করে নিতে পারবেন। এটাকে আপনাকে একটা অপশন দিছে, যে কোম্পানি আপনাকে পিপি3 সেই অপশনটা রাখা আছে, ঠিক আছে? জি জি। Conversion of share into stock, বলছে fully paid up share can be converted into stock if authorized by the company article, তবে সেটা কোম্পানির যে আর্টিকেলস আছে সে আর্টিকেলসে সেটাকে পারমিট করতে হবে, আর্টিকেলসে সেটা বলতে হবে। আর যদি আপনাকে আর্টিকেলসে না বলা থাকে, তাইলে আর্টিকেলস আপনাকে অ্যামেন্ডমেন্ট করে তারপর আপনাকে কনভার্সনটা করতে হবে। তারপর হচ্ছে কনভার্সন অ্যালাউ শেয়ার টু বি অ্যাসাইনড ইন ফ্র্যাকশন, যেখানে আপনি যদি কোনো কিছু আপনার শেয়ারটাকে কনভার্সন করতে যান, সেক্ষেত্রে যদি কোনো ফ্র্যাকশন আসে, ঠিক আছে, আপনাকে সেই ফ্র্যাকশনে আপনাকে সেটাকে অ্যালাউ করবে, তাহলে কনভার্সন অ্যালাউ শেয়ার টু বি অ্যাসাইনড ইন ফ্র্যাকশনে। তারপর হচ্ছে এখানে একটা আমি কি লর্ড ক্যারিন্সের একটা ইয়ে আছে, আপনার কি বলে রায় আছে, এখানে তারা কি বলছে, স্টক ডিনোটস কমপ্লিট পেমেন্ট এন্ড ফ্যাসিলিটিস ইজিয়ার ট্রান্সফার অফ শেয়ার। এখানে এই একটা কেস আছে, যে কেজে ওই রায়ের মাধ্যমে এই জিনিসটা তারা করতে পারছে। জাস্ট আপনার বইয়ের ম্যানুয়ালে এই রায়টা আছে, আপনার ওখানে দেখলে এটা পাবেন। এখানে আফটার কনভার্সন, যে আপনি যখন কনভার্সনটা করে ফেলবেন, the register shows the amount of stock not the number of share, তখন আপনাকে যে আমরা স্টকের জন্য বা শেয়ারের যে রেজিস্টারটা আছে, সেই রেজিস্টারে আপনাকে সেটা স্টক হিসেবে শো করতে হবে, তখন আর আপনি শেয়ার হিসেবে, নাম্বার অফ শেয়ার হিসেবে শো করতে পারবেন না। তারপর হচ্ছে কনভার্সন ইনটু স্টক, বলছে অনলি কি পয়েন্টস গুলো, যেটা আমরা যদি দেখি 53, যে অনলি পেড আপ শেয়ার ক্যান বি কনভার্টেড ইনটু স্টক, this process does not create new capital but change the form of existing share capital, আপনি এটাকে শুধু নতুন ক্যাপিটালের ক্ষেত্রে এই প্রসেসটা করতে পারবেন না, তবে আপনার যে এক্সিস্টিং শেয়ার ক্যাপিটাল আছে সেটাকে আপনি চেঞ্জ করে করতে পারবেন। রিকনভার্সন ইনটু শেয়ার,
বলছে দ্য কোম্পানি ক্যান অলসো রিকনভার্ট স্টক ব্যাক ইনটু শেয়ার বাই পাসিং অ্যানাদার রেজলিউশন। কথা বুঝছেন? মানে আপনাকে সেখানে অপশন রাখা আছে 53-তে যে আপনি অ্যানাদার আরেকটা রেজলিউশনের মাধ্যমেও আপনি এই স্টক থেকে আবার রিকনভার্ট করে ব্যাক করে আপনার শেয়ারে আসতে পারবেন। যেমন আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে কি পাবলিক লিমিটেড কোম্পানি ট্রান্সফার করতে পারি। আবার ঠিক যদি আপনি চান না আমি পাবলিক লিমিটেড কোম্পানি থাকবো না, আমি আবার প্রাইভেটে চলে যাব, তখন আপনি আবার রিকনভার্ট করে রিচেঞ্জ করে আবার আসতে পারবেন। তারপর স্টেক হোল্ডারদের যে স্টক হোল্ডার আছে তাদের রাইটটা কি? The stockholder have the same right as if they held the original share from which the stock was from. Same right তাদের থাকবে। তারপর হচ্ছে however stock cannot be partly transferred. আপনি চাইলে স্টকটা মানে পার্টলি ট্রান্সফার করতে পারবেন না, মানে একটা অংশ আপনি ট্রান্সফার করবেন না, একটা অংশ ট্রান্সফার করবেন না, এমন আপনাকে চাই যখন চেঞ্জ করবেন আপনি ফুল ক্যাপিটালটাকেই স্টকে ট্রান্সফার করতে হবে। ইফেক্টিভ কনভার্সন, আফটার কনভার্সন দেয়ার আর নো শেয়ার অনলি স্টক। আপনার কোনো শেয়ার থাকবে না, তখন আপনার শুধু অনলি আপনার জন্য স্টক হবে। স্টক ডাজ নট হ্যাভ এনি নমিনাল ভ্যালু, স্টকের কোনো নমিনাল ভ্যালু থাকে না। যেমন শেয়ারের নমিনাল ভ্যালু থাকে, ফেস ভ্যালু থাকে, কিন্তু স্টকের ক্ষেত্রে সেটা থাকে না। তারপর হচ্ছে আমরা শেয়ার ক্যাপিটাল আরেকটা গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে 148 মিনিমাম সাবস্ক্রিপশন। এটা থেকেও কোশ্চেন হয় যে মিনিমাম সাবস্ক্রিপশন আসলে কি? যে মিনিমাম সাবস্ক্রিপশন রেফার টু দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ ক্যাপিটাল দ্যাট মাস্ট বি রাইজড বাই দ্য কোম্পানি, স্পেশালি পাবলিক কোম্পানি, থ্রু দ্য ইস্যু অফ শেয়ার বিফোর ইট ক্যান লিগালি প্রসিড টু অ্যালট দোজ শেয়ার অ্যান্ড কমন্স বিজনেস। এটা সাধারণত পাবলিক কোম্পানির ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয় যে মিনিমাম শেয়ার ক্যাপিটাল সাবস্ক্রিপশন ক্যাপিটাল থাকে। যে মিনিমাম সাবস্ক্রিপশন ক্যাপিটাল যে ক্যাপিটালটা একটা কোম্পানি তার কি যে শেয়ার যখন ইস্যু করবে তখন তার এবং ইনকর্পোরেট করবে এবং শেয়ার অ্যালটমেন্ট করবে এবং বিজনেস শুরু করার আগে আপনাকে মিনিমাম শেয়ার ক্যাপিটালটাকে সাবস্ক্রাইব করতে হবে। মিনিমাম শেয়ার ক্যাপিটাল সাবস্ক্রাইব না করলে আপনি বিজনেস কমার্স কি সার্টিফিকেটটা পাবেন না। সো এটাকে আপনাকে মিনিমাম শেয়ার ক্যাপিটালটাকে যে সাবস্ক্রিপশন যে হয়েছে সেটাকে কনফার্ম করতে হবে। এখানে ডিরেক্টর আর পারসন হু সাইন দ্য মেমোরেন্ডাম, যারা মেমোরেন্ডামটা সাইন করে তারাই এটাকে কি করবে, শেয়ার ক্যাপিটাল মিনিমাম সাবস্ক্রিপশনটা তারা করবে, ডিরেক্টর অর পারসনস। তার কন্ডিশনটা হচ্ছে কি নো অ্যালটমেন্ট আনলেস মিনিমাম অ্যামাউন্ট ইজ রাইজ। যদি আপনার মিনিমাম অ্যামাউন্টটা যদি না আসে তখন আপনি কোনো অ্যালটমেন্ট দিতে পারবেন না। তারপর অ্যাটলিস্ট 5% অফ মিনিমাম অ্যামাউন্ট মাস্ট বি পেড ইন ক্যাশ। আপনাকে মিনিমাম অ্যামাউন্টের 5% আপনাকে কমপক্ষে ক্যাশে পরিশোধ করতে হবে। তাহলে এই যে মিনিমাম অ্যামাউন্টটা সেটা এই মিনিমাম শেয়ার ক্যাপিটালটা আসলে কোথায় সেটাকে ইউজ করা যায়, যেমন আপনার এক্সপেন্স টু বি কনসিডার্ড, ওইগুলোকে মিনিমাম ক্যাপিটাল হিসেবে কনসিডার করা যায়। যে এক্সপেন্স, কোনো এক্সপেন্স যখন আপনি একটা কোম্পানি ইনকর্পোরেশন করবেন আপনার অনেক ধরনের কি হবে এক্সপেন্স ইনকার্ড হবে এবং এগুলোকে যারা শেয়ার হোল্ডার যারা ওনার তারা কিন্তু এগুলো বিয়ার করে। তাহলে ওই এক্সপেন্স গুলোকেও আপনারা চাইলে মিনিমাম শেয়ার হিসেবে কনসিডার করা যায়। যেমন পারচেজ অফ প্রপার্টি, যদি শেয়ার কোনো কোম্পানি নামে কোনো প্রপার্টি পারচেজ করে তাহলে ওই পারচেজটাও কি হবে মিনিমাম ক্যাপিটাল হিসেবে কনসিডার করা হবে। প্রিলিমিনারি এক্সপেন্স ইনক্লুডিং কমিশন, যদি কোনো প্রিলিমিনারি এক্সপেন্স থাকে সেই এক্সপেন্সটাও কি হবে মিনিমাম ক্যাপিটাল হিসেবে কনসিডার করা যাবে। তারপর রিপেমেন্ট অফ বড় মানি, যদি কোনো মানি লোন নেওয়া হয় এবং সেটা রিপিট করে সেক্ষেত্রে সেটা মিনিমাম ক্যাপিটাল হিসেবে আসবে। ওয়ার্কিং ক্যাপিটালটাও মিনিমাম ক্যাপিটাল হিসেবে কনসিডার হবে। তার হচ্ছে ব্যাংক রিকোয়ারমেন্ট কি, যেমন অল ফান্ডস রিসিভ মাস্ট বি কিপড ইন শিডিউল ব্যাংক আনটিল দ্য সার্টিফিকেট টু কমেন্স বিজনেস ইজ অবটেন্ড। আপনাকে যে ফান্ডটাই আপনি রিসিভ করেন না কেন সেটা শিডিউল ব্যাংকের রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার সার্টিফিকেট অফ কমার্স বিজনেসটা না পাবেন। কারণ আপনি যদি ফান্ডটা না দেখাতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে মিনিমাম সাবস্ক্রিপশন যদি আপনার এনশিওর না হয় তাহলে কিন্তু আপনাকে সার্টিফিকেট টু কমার্স বিজনেসের যে আরজিসি থেকে সেটা আপনি পাবেন না। এটা অনলি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, প্রাইভেটের ক্ষেত্রে প্রযোজ্য না। এবার হচ্ছে অল্টারেশন অফ ক্যাপিটাল, ক্যাপিটাল যে পরিবর্তন, এটাও এই 53 সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও কোশ্চেন হয় যে জেনারেল পাওয়ারটা কি, একটা এই কোম্পানি ক্যান অল্টার ইটস ক্যাপিটাল।
সে তার ক্যাপিটালটাকে পরিবর্তন করে বাই ইনক্রিজিং, কনসোলিডেটিং, ক্যান্সেলিং, কনভার্টিং শেয়ার বাই অথরাইজ by its articles. If no such power exists, the articles may be amended by special regulation. বলছে একটা কোম্পানি তার ক্যাপিটালকে ইনক্রিজিং করতে পারে অথবা ক্যান্সেল করতে পারে, তারপর হচ্ছে কনভার্টিং, এই যে স্টক কনভার্ট করতে পারে, অথবা কয়েকটা 2-3টা মিলে আবার কনসোলিডেটিং করতে পারে। যেমন দুইটা 3টা কোম্পানি মিলে একসাথে তার শেয়ার ক্যাপিটালটা কি করতে পারে, কনসোলিডেট করে একটা কোম্পানি করতে পারে। এই যে মার্জিং, কনসোলিডেটিং সবকিছু সে তার ক্যাপিটালটা করতে পারবে একটা কোম্পানি। এইটাকে বলা হচ্ছে অল্টারেশন অফ ক্যাপিটাল। তবে আপনাকে যদি আপনার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সে পাওয়ার দিয়ে থাকে তখনই আপনি করতে পারবেন। যদি আপনার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সে পাওয়ার আপনাকে না দেয়, সেক্ষেত্রে আপনাকে আর্টিকেলসটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে স্পেশাল রেজুলেশনের মাধ্যমে। এন্ড যেভাবে আমরা আর্টিকেলস অ্যামেন্ডমেন্ট করি সেই প্রসেসে আপনাকে করে দেন হচ্ছে এই ক্যাপিটাল অল্টারেশনটা আমরা করতে পারবো। তারপর হচ্ছে এই অল্টারেশন, ক্যাপিটাল অল্টারেশন কয় টাইপস অফ ক্যাপিটাল অল্টারেশন। তাহলে এখানে প্রথমটা হচ্ছে ইনক্রিজ অফ ক্যাপিটাল, ক্যাপিটালের বৃদ্ধি করতে পারি কিভাবে, ক্যান বি ডান বাই ইস্যুইং নিউ শেয়ার ইস্যু করে করতে পারি। ইফ ইনক্রিজ বিয়ন্ড রেজিস্টার্ড ক্যাপিটাল দ্যাট মিনস হচ্ছে অথরাইজ ক্যাপিটাল। যদি আপনি অথরাইজ ক্যাপিটাল বাইরে গিয়ে যদি ইনক্রিজ করতে চান, নোটিশ মাস্ট বি ফাইলড উইথ দ্য রেজিস্ট্রার উইথিন 15 days। বলছে আপনাকে 15 দিনের মধ্যে রেজিস্ট্রার নিকট সেটাকে নোটিশ দিতে হবে। সেকশন 155 বলছে ডিরেক্টর মাস্ট অফার নিউ শেয়ার টু এক্সিস্টিং শেয়ার হোল্ডার। বলছে যখন একটা কোম্পানি নতুন শেয়ার ইস্যু করবে তাহলে এই অফারটা অবশ্যই প্রথমে এক্সিস্টিং শেয়ার হোল্ডার কাছে করতে হবে। তারপর হচ্ছে প্রপোর্শনালি টু দেয়ার হোল্ডিং, তারপর তারা তাদের কি যে তাদের যে প্রপোর্শন আছে সে অনুযায়ী তারা ওই এক্সিস্টিং শেয়ার হোল্ডার সেটা কি করবে, হোল্ড করবে। তারপর আরেকটা টাইপ অফ ক্যাপিটাল অল্টারেশন হচ্ছে যে কনসোলিডেশনের মাধ্যমে, কনসোলিডেশনটা কি ওয়ান কাইন্ড অফ ক্যাপিটাল অল্টারেশন। তাহলে এখানে কিভাবে হয় বলছে ক্যান কনসোলিডেট শেয়ারস ইনটু লার্জ denominations or convert into stock। এক্ষেত্রে নোটিশ মাস্ট বি ফাইল উইথ দ্য রেজিস্টার উইথিন 15 days। পেনাল্টি ফর নন কমপ্লায়েন্স, আপনি যদি এই নোটিশটা দিতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনাকে প্রতি ডের জন্য 200 টাকা করে ফাইন, জরিমানা দিতে হবে। তারপর হচ্ছে সাব ডিভিশন, আরেকটা ক্যাপিটাল অল্টারেশন আরেকটা টাইপ হচ্ছে সাব ডিভিশন। যেমন শেয়ার ক্যান বি সাবডিভাইডেড ইনটু স্মলার অ্যামাউন্ট বাই অ্যাজ অথরাইজড বাই দ্য আর্টিকেলস। এখানেও আপনাকে আর্টিকেলসে অথরাইজ থাকতে হবে, আর্টিকেল পারমিট করতে হবে। তারপর হচ্ছে দ্য আনপেইড অ্যামাউন্ট অন নিউ শেয়ার ইজ প্রপোর্শনেট টু অরিজিনাল শেয়ার। তারপর হচ্ছে এখানে যে নিউ শেয়ারের যেগুলো আনপেইড অ্যামাউন্ট আছে সেটা ইজ প্রপোর্শনেট হবে টু দ্য অরিজিনাল শেয়ারের মধ্যে। তারপর হচ্ছে ক্যান্সেলেশন গুলো হচ্ছে কি, যেমন সাবস্ক্রাইব শেয়ার ক্যান বি ক্যান্সেল রিডিউস শেয়ার ক্যাপিটাল। যখন আনসাবস্ক্রাইব শেয়ারটা যেটা আমরা ইস্যু করছি কিন্তু কি হয় নাই, হ্যাঁ, তাহলে ওই শেয়ারটা কি হবে, ক্যান্সেল হবে। সেক্ষেত্রে শেয়ারটা কি হবে, রিডিউস হয়ে শেয়ার ক্যাপিটাল রিডিউস হয়ে যাবে। তখন আমি যে টার্গেটের শেয়ার ক্যাপিটাল ধরে নিচ্ছি তখন তার এটা থাকতেছে না আমার, তখন আমি যখন ক্যান্সেল করব তখন সেটা কি হয়ে যাবে, শেয়ারটা রিডিউস হয়ে যাবে ক্যাপিটালটা। তাহলে এটাও ওয়ান কাইন্ড অফ ক্যাপিটাল অল্টারেশন। তারপর হচ্ছে যে রেস্ট্রিকশন অন পারচেজ অফ ওন শেয়ার, একটা কোম্পানি নিজের শেয়ার নিজে কিনতে পারে কিনা, ঠিক আছে। তাহলে রেস্ট্রিকশন অন পারচেজ অফ ওন শেয়ার, কি রেস্ট্রিকশন আছে, যে কোম্পানিজ ক্যান নট বাই দেয়ার ওন শেয়ার অর প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ সাচ পারচেজ আনলেস ক্যাপিটাল রিডাকশন প্রসিডিউর আর ফলোস। এখানে আমাদের কোম্পানি অ্যাক্টে ওন শেয়ার কিনে সম্পূর্ণ প্রহিবিটেড। আমাদের দেশে কোম্পানি অ্যাক্টে ওন শেয়ার কেনার জন্য পারমিশন নাই, কিন্তু অন্যান্য দেশে সেটা আছে। সো এখানে বলছে কোম্পানি ক্যান নট বাই দেয়ার ওন শেয়ার অর প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর সাচ পারচেজ। হ্যাঁ, কোম্পানি নিজের শেয়ার নিজে কিনলে কি লাভ হয়, অন্যান্য দেশে যে পারমিট আছে, মানে এফেক্টটা কি হয়? নিজেরটা নিজেই ছাড়লাম, নিজেই কিনলাম না, নিজেরটা নিজে ছাড়লাম নিজে কিনলাম, তখন হচ্ছে যে কি হয়, আপনার শেয়ার ক্যাপিটাল কমে যায়, ওই যে ক্যাপিটাল অল্টারেশন হয়, শেয়ার ক্যাপিটাল রিডিউস হয়। আচ্ছা, ঠিক আছে, এটা নিজে করার তো কোনো আমার যৌক্তিকতা আমি বুঝতেছি না। মানে অন্য যদি কোম্পানি যদি চায় তার শেয়ার ক্যাপিটালকে রিডিউস করবে,
তার শেয়ার সংখ্যা কমাবে, তার ইপিএস বৃদ্ধি করবে, যদি অন্য অন্য কোনো টার্গেট থাকে, তার ইপিএস এর শেয়ার সংখ্যা প্রচুর হওয়ার কারণে তার ইপিএস এর রেট অনেক কম, বা এটা হয়তো পাবলিক মার্কেটে সেটা কি হতে পারে, সেটা হয়তো কোম্পানির শেয়ার ভ্যালু বাড়তেছে না, তো অন্যান্য দিক চিন্তা করে অনেক সময় এটা করে কোম্পানিগুলো, বাইরের কোম্পানিগুলো। হ্যাঁ, ঠিক আছে, তার শেয়ার সংখ্যা যখন কমাইতে চায় তখন কি করবে, নিজের শেয়ার নিজে কিনে যারা এই শেয়ার হোল্ডার তাদেরকে টাকাটা পরিশোধ করে দেয়। ঠিক আছে, তখন তার শেয়ার সংখ্যাটা কি হয়ে যায়, সাইজটা ছোট হয়ে যায়, ছোট হয়ে যাচ্ছে। তারপর এক্সেপশন, ল্যান্ডিং মানে ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস ইজ নট প্রোহিবিটেড। তারপর হচ্ছে এক্ষেত্রে যদি কোনো ধরনের কন্ট্রিবিউশন থাকে সেক্ষেত্রে 5,000 টাকা পর্যন্ত পেনাল্টি আছে। তারপর হচ্ছে রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল। এই রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল আমরা কিভাবে করব সেটা 59 এবং 60 পর্যন্ত সেকশনগুলোতে বলা আছে। তাহলে প্রসিডিউরটা কি সেক্ষেত্রে, শেয়ার ক্যাপিটাল রিডাকশনের জন্য তাহলে প্রথম হচ্ছে ক্যান রিডিউস শেয়ার ক্যাপিটাল বাই স্পেশাল রেজুলেশন এন্ড কনফার্মেশন ফ্রম দ্য কোর্ট। আপনি যদি কোনো শেয়ার ক্যাপিটালকে রিডিউস করতে চান সেক্ষেত্রে আপনাকে স্পেশাল রেজুলেশন করতে হবে এবং কোর্ট থেকে, হাইকোর্ট থেকে সেটার কনফার্মেশন নিতে হবে। তারপর হচ্ছে অ্যালাউ ফর এক্সটিংগুইশিং আনপেড ক্যাপিটাল, ক্যান্সেলিং লস্ট অর এক্সেস পেড আপ ক্যাপিটাল অর অল্টারিং দ্য মেমোরেন্ডাম। তারপর হচ্ছে কোর্ট অর্ডার কি, আফটার পাসিং রেজুলেশন এ কোম্পানি মাস্ট অ্যাপ্লাই টু দ্য কোর্ট ফর কনফার্মেশন অফ দ্য ক্যাপিটাল রিডাকশন। সেক্ষেত্রে যদি কোর্ট সেটাকে পারমিট করে তখন আপনাকে সেটা আপনি এই প্রসেসটা করতে পারবেন। তারপর হচ্ছে ফোর্স রিডাকশন, যদি আপনি আপনার কোর্টের পারমিশন পাওয়ার পর যদি আপনি ক্যাপিটালটা রিডিউস করে ফেলেন সেক্ষেত্রে পোস্ট রিডাকশনটার ইফেক্টটা কি হবে, এখানে বলছে যদি ইফ ক্যাপিটাল ইজ রিডিউস দ্য কোম্পানি মাস্ট অ্যাড অ্যান্ড রিডিউস কথাটা টু ইটস নেম আনটিল দ্য কোর্ট ফিক্স এ ডেট ফর রিমুভাল। এখানে আপনার এই কোম্পানির নামের শেষে অ্যান্ড রিডিউসড এই কথাটা উল্লেখ করতে হবে ততদিন পর্যন্ত যতদিন কোর্ট ওই ডেটটা রাখার জন্য একটা ডেট ফিক্স করে দিবে, ওই ফিক্স আপ করবে, ওই ডেট পর্যন্ত আপনাকে এই নামের সাথে এই অ্যান্ড রিডিউস কথাটা উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে লিগেল নেচার এবং ট্রান্সফারেবিলিটি। এখানে সেকশন 31 বলা যায় শেয়ার আর মুভেবল প্রপার্টি ট্রান্সফারেবল অ্যাজ পার কোম্পানি আর্টিকেলস অনুযায়ী। রেগুলেশন 18 বলা আছে শিডিউল 1 এর তফসিল 1 এর রেগুলেশন 8 বলা আছে যে ট্রান্সফার, এখানে হচ্ছে আমরা ট্রান্সফার অফ শেয়ার, এতক্ষণ পর্যন্ত আমরা শেয়ার ক্যাপিটাল ছিল, এখন আমরা ট্রান্সফার অফ শেয়ার সম্পর্কে বলতেছি। এই ট্রান্সফার অফ শেয়ার সেকশনটা পার্টটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে অনেক আপনার দেখুন 2-1 বছর পর পরে ট্রান্সফার অফ শেয়ার নিয়ে কোনো একটা না কোনো কোশ্চেন থাকে। সো এই ট্রান্সফার অফ শেয়ারের সেকশনটা আপনাদেরকে, এটা সেকশন প্লাস হচ্ছে তফসিল 1 এ যে রেগুলেশন গুলো আছে এই ট্রান্সফার অফ শেয়ার রিলেভেন্ট, সেই রেগুলেশন গুলো আপনাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে হচ্ছে রেগুলেশন 30 সেকশন 30 তে আমাদেরকে ট্রান্সফার সম্পর্কে বলা আছে, আর রেগুলেশন 80 তে শিডিউল 1 এ বলা আছে যে ট্রান্সফার এক্সিকিউটেড বাই বোর্ড ট্রান্সফারার এবং ট্রান্সফারের মাধ্যমে ট্রান্সফারার রিমেন শেয়ার হোল্ডার আনটিল রেজিস্ট্রেশন। তারপর হচ্ছে মাস্ট ফলো ফ্রম ইন রেগুলেশন 19। তারপর হচ্ছে রেগুলেশন 20 তে বলছে যে ডিরেক্টরস রাইট টু ডিক্লাইন ট্রান্সফার। একটা কোম্পানির যে ডিরেক্টর আছে তাদের রাইট আছে এই শেয়ার ট্রান্সফারটাকে ডিক্লাইন করতে, যেমন ক্যান রিফিউজ ট্রান্সফার অফ পার্টলি পেড শেয়ার অথবা শেয়ার আন্ডার লিয়েন। তারপর যদি কোনো শেয়ার ফুল পেড না হয় ওই সকল শেয়ারগুলোকে ট্রান্সফার করার ক্ষেত্রে সে রিফিউজ করতে পারে, অথবা ওই শেয়ারের আন্ডার যদি কোনো লিয়েন থাকে সেটাও ক্ষেত্রেও ডিরেক্টররা রিফিউজ করতে পারে। ক্যান সাসপেন্ড ট্রান্সফার রেজিস্ট্রেশন, ক্যান সাসপেন্ড ট্রান্সফার রেজিস্ট্রেশন 21 days বিফোর দ্য এজিএম। মানে এজিএম এর 21 দিন আগে আপনাকে সব ধরনের শেয়ার ট্রান্সফার থেকে কি করতে হবে, বিরত থাকতে হবে, সারা ওই সাসপেন্ড করতে পারে, বন্ধ করে দিতে পারে। মানে এজিএম এর 21 দিন আগে যখন এজিএম এর নোটিশ হয়ে যাবে তখন থেকে আর কোম্পানির শেয়ার কোনো ট্রান্সফার কার্যক্রম হবে না, তখন ওই সময় ডিরেক্টররা সেটা কি করতে পারে, সাসপেন্ড করতে পারে। তারপর হচ্ছে ডিরেক্টর ক্যান রিফিউজ রেজিস্ট্রেশন আনলেস ফি ইজ পেইড। যদি ম্যাক্সিমাম যে 10 টাকা ফি আছে সেটা যদি না পেড করে, শেয়ার সার্টিফিকেট ইজ প্রোভাইডেড, যদি শেয়ার সার্টিফিকেট ইস্যু না করা হয়, তাহলে সাসপেক্টেড এভিডেন্স ইজ সাবমিটেড, যদি সাসপেক্টেড এভিডেন্স সাবমিট করা না হয় তাহলে সেক্ষেত্রে ডিরেক্টররা এই রেজিস্ট্রেশনের জন্য কি রিফিউজ করতে পারে।
নোটিশ অফ রিফিউজাল মাস্ট বি সেন্ড উইথিন 2 মান্থ। তারপর যে আপনি রিফিউজালের নোটিশটা অবশ্যই 2 মান্থের মধ্যে কি করতে হবে, সাবমিট করতে হবে। তারপর হচ্ছে ট্রান্সমিশন অন ডেথ অর ইনসলভেন্সি, যদি কোনো কারো মৃত্যুর কারণ অথবা ইনসলভেন্সির কারণে যদি কোনো ট্রান্সমিশন হয়, সেক্ষেত্রে রেগুলেশন 21 থেকে 22 এবং সেকশন 40-তে এটা ডিটেলস বলা আছে। যেমন লিগেল যে রিপ্রেজেন্টেটিভ থাকবে অফ ডিকেস, যে মারা গেছে ডিসিস মেম্বার রেকগনাইজড, সে হতে হবে অবশ্যই। তারপর হচ্ছে লিগেল রিপ্রেজেন্টেটিভ মে রেজিস্টার এজ এ মেম্বার, তাকে এজ এ মেম্বার হিসেবে রেজিস্টার দিতে হবে এবং সে শেয়ারটা ট্রান্সফার করতে পারবে। তারপর হচ্ছে বলছে এনজয় ডিভিডেন্ড বাট নো ভোটিং রাইট আনটিল রেজিস্টার, যতক্ষণ পর্যন্ত এই ট্রান্সফারটা রেজিস্টার্ড না হবে ততক্ষণ পর্যন্ত সে ডিভিডেন্ড পাবে কিন্তু ভোটিং রাইট পাবে না। সেম ডিরেক্টর রাইট টু রিফিউজ সাসপেন্ড অ্যাজ পার যে রেগুলেশন, যে 20-তে যে রেগুলেশনের কথা বলা আছে যে রিফিউজ ডিরেক্টরদের রাইট দেওয়া আছে, সে অনুযায়ী তারা সেম ভাবে এই শেয়ারের ক্ষেত্রে তারা কি করতে পারে, রাইট আছে রিফিউজ এবং ট্রান্সফার করা। তারপর অ্যাপ্লিকেশন প্রসিডিউর অফ ট্রান্সফার অফ শেয়ার, মানে কি প্রসেসে আপনি এই ট্রান্সফারটা করবেন, এটা সেকশন 38-এ বলা আছে। হু ক্যান অ্যাপ্লাই টু ট্রান্সফার শেয়ার, কে ট্রান্সফার জন্য অ্যাপ্লাই করতে পারে, যে এদার দ্য ট্রান্সফারার অথবা ট্রান্সফারিং, সেলার অথবা বায়ার যে কেউ করতে পারে ক্যান অ্যাপ্লাই টু রেজিস্টার এ শেয়ার ট্রান্সফারের জন্য। বাট ইফ দ্য ট্রান্সফারার অ্যাপ্লাইজ দ্য শেয়ার আর partly paid, the company must notice the transferee and wait 2 weeks. If the transferee does not object, the company can register the transfer. Notice to transferee, how is it done? The company can send the notice by prepaid post to the address on the transfer form. The notice is considered delivered in the normal course of post. এটা হচ্ছে নোটিশ, ট্রান্সফারিকে যে নোটিশ দেওয়ার সেটা কোম্পানি দিবে। তারপর হচ্ছে কন্ডিশন টু রেজিস্টার এ ট্রান্সফার, মানে আপনাকে ট্রান্সফারের ক্ষেত্রে কি কন্ডিশন গুলো আছে সেটা আমরা দেখি। যে কোম্পানি মাস্ট নট রেজিস্টার এ শেয়ার আর ডিভেন্সার ট্রান্সফার আনলেস এ প্রপার ট্রান্সফার ডিড ইজ ডেলিভার্ড, যদি আপনি ট্রান্সফার ডিডটা প্রপারলি ডেলিভার্ড না করেন তাহলে কি করতে কোম্পানি সেটাকে রেজিস্টার করবে না। তারপর হচ্ছে বলছে দ্য ডিড ইজ সাইন বাই দ্য বোর্ড ট্রান্সফারার এবং ট্রান্সফারি, দুজনেই সেটাকে সাইন থাকতে হবে। ইট ইজ ডিউলি স্টাম্পড এবং অ্যাকম্পেইনড বাই দ্য অরিজিনাল শেয়ার সার্টিফিকেট, আপনাকে এটা অবশ্যই স্টাম্পড হতে হবে যথাযথভাবে এবং এর সাথে অরিজিনাল শেয়ার সার্টিফিকেট গুলো কি হতে হবে, সাথে থাকতে হবে। তারপর এক্সেপশন যদি হয় যে লস্ট ট্রান্সফার ডিড, যদি ট্রান্সফার ডিডটা যদি কি লস্ট হয় সেক্ষেত্রে কি হবে, দ্য ডিড ইজ লস্ট দ্য ডাইরেক্টর মে অ্যালাউ registration if a written request is made by transferee, যদি ট্রান্সফারি থেকে যদি কোনো রিটার্ন রিকোয়েস্ট আসে, প্রপার ইন্ডিমিনিটি ইজ প্রোভাইডেড, যদি প্রপার ইন্ডিমিনিটি দেওয়া হয় এবং রিকোয়ার্ড স্ট্যাম্প ইজ পেইড, যদি রিকোয়ার্ড স্ট্যাম্প পরিশোধ করা হয়। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে এডিশনাল রিকোয়ারমেন্ট, যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 2020 সালে, যে নতুন কোম্পানি একটা অ্যামেন্ডমেন্ট হয়ে যে এডিশনাল রিকোয়ারমেন্ট গুলো কি আসছে সেটা দেখি। যে ট্রান্সফারার মাস্ট কনফার্ম দ্য ট্রান্সফার ইন পারসন এট দ্য রেজিস্টার অফ দ্য জয়েন্ট স্টক কোম্পানিজ অফিস আফটার সাবমিটিং রিকোয়ার্ড ডকুমেন্টস, বলছে ট্রান্সফারার যে সে মাস্ট কনফার্ম করতে হবে যে ট্রান্সফার ইন পারসন অফ দ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অফিস আফটার সাবমিটিং রিকোয়ার্ড ডকুমেন্ট, যেমন শেয়ার ট্রান্সফার ডিড, অ্যাফিডেভিট, লিস্ট অফ ডিরেক্টর, ক্যাপিটাল স্টেটমেন্ট, এগুলো। তারপর হচ্ছে যে ইফ দ্য ট্রান্সফারার ইজ এ ফরেনার যদি হয় অর লাইভস অ্যাব্রড, যদি সে বিদেশে থাকে তাহলে শেয়ার ট্রান্সফার ডিড এন্ড অ্যাফিডেভিট মাস্ট বি সার্টিফাইড বাই দ্য রিলেভেন্ট এম্বাসি অফিসিয়াল। যদি ট্রান্সফারি ক্যান নট অ্যাপিয়ার এট আরজিএসসি ফর ভ্যালিড রিজনে, ট্রান্সফার যদি না যেতে পারে আরজিএসসিতে, সেক্ষেত্রে রেজিস্টার আরজিএসসি কি করবে, মে সেন্ড এ কমিশন টু ভেরিফাই সাবজেক্ট টু ফি, আপনাকে সে কমিশন পাঠাতে পারে, কমিশন পাঠাতে পারে এটাকে কমিশনিং করার জন্য সাবজেক্ট টু ফি, ফি সাপেক্ষে এটা জয়েন্ট স্টক পাঠাবে। যদি আমার কাছে আসবে, জি সরি, মানে আরজিএসসি থেকে কেউ একজন এসে ভেরিফাই এর জন্য আসবে, হ্যাঁ একদম যে কমিশনিং করবে সে এসে এটাকে ভেরিফাই করে কমিশনিং করে নিয়ে যাবে। তবে সেক্ষেত্রে
আপনাকে ভ্যালিড রিজন থাকতে হবে, ভ্যালিড রিজন ছাড়া হবে না। সাধারণত হচ্ছে নিয়ম হচ্ছে ফিজিক্যালি ট্রান্সফারে ফিজিক্যালি গিয়ে আরজিসিতে তার শেয়ার ট্রান্সফার কার্যক্রমটা সম্পাদন করবে। অনেক সময় যেটা আমরা একটা বিভিন্ন ধরনের ল্যান্ড দেখি না, যেমন জমি বা ভূমি বিক্রি করার ক্ষেত্রে কি আমাদেরকে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে জমি রেজিস্ট্রি দিতে হয়। যখন যে রেজিস্ট্রি দেয় সে যদি না দিতে পারে তখন সাব রেজিস্ট্রার আইসা বাসায় বা যে স্থানে সে থাকে সেখানে এসে করতে পারে, তখন সেটাকে কমিশনিং বলে। সেই সেম ওয়েতে শেয়ারটা ওয়ান কাইন্ড অফ, আমার তো ফিক্সড অ্যাসেট, আমার কি বলে একটা অ্যাসেট প্রপার্টি, সো এটাও আমাকে সেম ওয়েতে ল্যান্ডের মতোই আমাদেরকে শেয়ার ট্রান্সফারটা করতে হয়। If the company refuses to register the transfer, the company must inform both transferee of the regions for refusal within 1 month of receiving the transfer deed. এটাকে কোম্পানি অবশ্যই দুজনকে জানাতে হবে কোন কারণে সেটা করতেছে, এবং সেটা 1 মান্থের মধ্যে জানাবে যখন সে ট্রান্সফার ডিডটা পাবে। Application procedure of transfer of share. The penalty for non-giving refusal notice. The company can be fined up to 100 টাকা per day of delay. যদি যে রিফিউজাল নোটিশটা দিতে যদি সে লেট করে, নট গিভিং রিফিউজাল নোটিশ, সেক্ষেত্রে সে পার ডে 100 টাকা করে জরিমানা করতে পারে কোম্পানিকে। Every responsible person, director, manager, secretary, etc. involved also face the same fine. তারপর হচ্ছে লিগ্যাল ট্রান্সমিশন অফ শেয়ার স্টিল অ্যালাউড। দ্য কোম্পানি ক্যান স্টিল রেজিস্টার সামওয়ান হু ইনহেরিটস শেয়ার বাই ল। এখানে হচ্ছে আফটার দ্য ডেথ অফ দ্য শেয়ার হোল্ডার ইভেন ইফ দেয়ার ইজ নো ফর্মাল ট্রান্সফার ডিড। এক্ষেত্রে তো আপনার ফর্মাল ট্রান্সফার ডিডের প্রয়োজন থাকে না। এক্ষেত্রে সেকশন 40 কি করবে, সাপোর্ট করবে। কিভাবে একজন মানুষ যদি তার মৃত্যুর পরে তার যে ইনহেরিট উত্তরাধিকারী যারা আছে তারা যে শেয়ারটা পাবে, সেটা সেকশন 40 আপনাকে 40তে সেই গাইডলাইনটা বলা আছে। Articles of association still apply. The company retain its right under this article of association to refuse share transfer if articles allow it. যদি আর্টিকেল সেটাকে অ্যালাউ করে তাহলে কোম্পানি সে রাইটটাকে রিটেন করতে পারে, সে রিফিউজ করার সে রাইটটা থাকে যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সেটা অ্যালাউ করে। তারপর হচ্ছে আরেকটা সেকশন হচ্ছে 39, সার্টিফিকেট অফ শেয়ার ট্রান্সফার। বলছে হোয়াট ডাজ সার্টিফিকেট মিন? If a company certify a share transfer instrument marked its certificate lost, it means the documents shown to the company appear valid on their face, but it does not guarantee the transferor has full legal ownership of the share. তবে এটা যে এই শেয়ার সার্টিফিকেট, যেটা হচ্ছে সার্টিফিকেট অফ শেয়ার ট্রান্সফার, এটাই কোম্পানির যে পুরোপুরি ট্রান্সফারকে গ্যারান্টি দেয় না সে যে কোম্পানির মানে এই শেয়ারের ওনার, লিগেল ওনার। তবে সেক্ষেত্রে এটা অ্যাপিয়ার যে একটা ভ্যালিড রিজন সে একজন এই কোম্পানির শেয়ার হোল্ডার, যে সে শেয়ার সার্টিফিকেটের মাধ্যমে সেটা মানে আমরা বলতে পারি, কিন্তু এটা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি লিগ্যাল ওনারশিপ আপনার আছে। তারপর হচ্ছে লায়াবিলিটি ফর নেগলিজেন্স সার্টিফিকেশন। ইফ কোম্পানি relies on a wrong certificate issued due to company negligence, the company is liable as if it had acted prudently. এখানে যে সে যে কি বলে এটাকে, যদি কোনো রং সার্টিফিকেট ইস্যু করে দেয় এক্ষেত্রে কোম্পানির নেগলিজেন্সের কারণে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি এটার জন্য লাইবল থাকবে। আর যে প্রুডেন্ট যে অ্যাক্টিভিটিটা হয়েছে এখানে সেটা এটা কনসিডার করে আপনার কোম্পানিকে লাইবল করবে। When is certificate valid? কখন আসলে সার্টিফিকেশনটা ভ্যালিড হবে? বলছে a share transfer is certified if it is marked with phrase like certificate lost, তারপর হচ্ছে it is signed by a company officer or employee authorized to do so, or a body corporate or person authorized by the company. তারপর হচ্ছে a signature count unless it is proven to be fake or unauthorized. তারপর যদি আমরা দেখি যে রেগুলেশন 7 শিডিউল তফসিল 1 এর যে 7 নম্বর রেগুলেশনে লস্ট এবং ডিফেন্সড যে শেয়ার সার্টিফিকেটের কথা বলা আছে,
এখানে বলা আছে যে ইফ এ শেয়ার সার্টিফিকেট ইজ লস, যদি একবার শেয়ার সার্টিফিকেট আপনি কি হারায় পেলি বা ডিফেস্ট বা ডেস্ট্রয় হয়, কোম্পানি ক্যান ইস্যু এ রিপ্লেসমেন্ট, কোম্পানি এটার একটা রিপ্লেসমেন্ট ইস্যু করতে পারবে, মানে যেটাকে ডুপ্লিকেট সার্টিফিকেট করতে পারবে। তবে এক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম 5 টাকা ফি পরিশোধ করতে হবে। দ্য পারসন প্রোভাইড এভিডেন্স অর ইন্ডিমিনিটি অ্যাজ এ রিকোয়ার্ড বাই দ্য ডিরেক্টর, যে আপনাকে ওই পারসনকে অবশ্যই এভিডেন্স এবং ইন্ডিমিনিটি দিতে প্রোভাইড করতে হবে। তারপরে সেকশন 40-তে ট্রান্সফার অফ লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ দ্যাট মিনস হচ্ছে উত্তরাধিকারী যারা, তাদেরকে যদি তাদের মাধ্যমে শেয়ারটা যদি ট্রান্সফার হয়, when a shareholder dies the legal representative can transfer the share, তাহলে ওই লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কি করতে পারে, শেয়ারটা ট্রান্সফার করতে পারবে। দিস ট্রান্সফার ইজ ভ্যালিড, এটা বৈধ হবে ইভেন ইফ দ্য লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ ইজ নট এ কোম্পানি মেম্বার। তারপর হচ্ছে ইউজ অফ শেয়ার প্রিমিয়াম, তারপর হচ্ছে আমরা একটা দেখবো যে ইউজ অফ শেয়ার প্রিমিয়াম। সেকশন 57-এ যদি আমরা দেখি যে কোম্পানি when a company issue share at a premium price above the face value, যখন ফেস ভ্যালুর চেয়ে বেশি দামে শেয়ারটা ইস্যু করা হয় তখন সেটাকে বলা হয় শেয়ার ইস্যু অ্যাট প্রিমিয়াম। তাহলে প্রিমিয়াম অ্যামাউন্ট মাস্ট গো টু সেপারেট অ্যাকাউন্ট হেডে, সেটাকে বলা হয় শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট নামে। তারপর এটা কখন করা যায়, পারমিটেড ইউজেস অফ শেয়ার প্রিমিয়াম, বলছে দ্য কোম্পানি ক্যান ইউজ করতে পারে, আমি এই শেয়ার প্রিমিয়ামটা কোথায় ইউজ করতে পারবো, এটার পারমিশনটা কোথায় আছে ইউজ করার, বলছে কোম্পানি ক্যান ইউজ শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট বোনাস শেয়ার অ্যাকাউন্ট ফর বোনাস শেয়ারের জন্য, প্রিমিয়াম এক্সপেন্সের জন্য, ইস্যু এক্সপেন্সের জন্য, রিডেমশন প্রিমিয়ামের জন্য। এই 4টা ক্ষেত্রে সে শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্টটা কি করতে পারে, ইউজ করতে পারবে। তারপর নোট এখানে বলছে these rules also apply to share issued before the act started except where the premium was already observed into non-identifiable reserve। আচ্ছা, তাহলে এখানে আমরা এই পর্যন্ত শেয়ার ক্যাপিটাল নিয়ে যা পড়লাম, আমরা জাস্ট কয়েকটা একটু কোশ্চেন দেখি। হ্যাঁ, ছোট কোশ্চেন। এখানে অথরাইজ ক্যাপিটাল ইস্যু ক্যাপিটাল নিয়ে একটা কোশ্চেন, যে DEF লিমিটেড হ্যাজ এন অথরাইজ ক্যাপিটাল অফ টাকা 10 crore বাট হ্যাজ ইস্যু
সরি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে। সরি, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে তো হঠাৎ করে, জন্য আমার ইন্টারনেটে ড্রপ করে গেছে। জি, আমাদের রেকর্ডিংটা কি চালু চলতেছে? তো বলতে পারবো না কে রেকর্ড অন করেছিল। আপনাকে মনে হয় বলেছিল ভাইয়া রেকর্ড অন করতে। হ্যাঁ, নোবেল ভাইয়া মনে হয় আপনাকে বলেছিল রেকর্ড অন করতে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেনটা ছিল যে DEF লিমিটেড হ্যাজ অ্যান অথরাইজড ক্যাপিটাল টাকা 10 crore বাট হ্যাজ ইস্যুড শেয়ার অর্থ অনলি টাকা 6 crore. A prospective investor demanded to subscribe to Taka PDT 8 crore worth of share, claiming the company can issue up to PDT 10 crore. Is DEF Limited legally obligated to issue share or PDT টাকা 8 crore? এখানে যেটা জিনিসটা হচ্ছে যে তার একজন ডিএফ কোম্পানি, তার অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 10 কোটি টাকা, তার অলরেডি 6 কোটি টাকা ইস্যু করা আছে। এক্ষেত্রে একজন প্রসপেক্টর যে সাবস্ক্রাইবার আছে, উনি 8 কোটি টাকা সাবস্ক্রাইব করার জন্য কোম্পানির কাছে আসছে এবং যে কোম্পানিকে বলছে যে 10 কোটি টাকা পর্যন্ত কি করবে, কোম্পানি ক্যান ইস্যু করতে পারে 10 কোটি টাকা পর্যন্ত। তাহলে এক্ষেত্রে কোম্পানি কি এই 8 কোটি টাকা শেয়ার ইস্যু করতে পারবে এই যে নতুন যে শেয়ার হোল্ডার আসছে? পারবে, ওনাকে অথরাইজ ক্যাপিটাল বাড়িয়ে ইনক্রিজ নিলে। করতে হবে। জি সরি, একটু আবার বলবেন, শুনি নাই আমি। বলতেছি যে উনি পারবে না, ওনাকে অথরাইজ ক্যাপিটাল ইনক্রিজ করতে হবে, পারতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে তাকে অথরাইজ ক্যাপিটালটা ইনক্রিজ করতে হবে, যেহেতু তার অথরাইজ ক্যাপিটাল সর্বোচ্চ লিমিট হচ্ছে 10 crore। তাহলে আমরা একটু দেখি যে বলছে নো, ডিএফ লিমিট ইজ নট অব্লিগেটেড, authorized capital is the maximum limit of capital a company can raise, but issued capital depend on the board direction and the company financial need. The investor cannot compel the company to issue more share than what has been offered. তারপরে যদি আমরা আরেকটা কোশ্চেন দেখি, এখানে বলছে GSI লিমিটেড ইস্যুড 1 লাখ শেয়ার টু দ্য পাবলিক and all are subscribed. However, only 60% of the amount has been paid by the shareholder. Can the company show the full subscribed amount as a paid-up capital? নো, কেন পারবে না? উনি তো ইস্যু করেছে, ইস্যু হচ্ছে 1 লাখ শেয়ার for public, to the public, and all are subscribed হয়েছে। However, only 60% amount has been paid হয়েছে তো মাত্র 60%। যেহেতু আমি সাবস্ক্রাইব ক্যাপিটালের যতটুকু পেইড হয়েছে শুধু অনলি অতটুকুই আমরা কি দেখতে পারবো, পেড আপ ক্যাপিটাল হিসেবে দেখাতে পারবো, বাকিটুকু দেখাতে পারবো না। ক্ষেত্রে নো, the paid up capital reflect only the actual amount received from shareholder. GHI Limited must report only 60% of subscribed capital as a paid up until the remaining amount is received. তারপর হচ্ছে আমরা একটা প্রেফারেন্স শেয়ার নিয়ে দেখি কোশ্চেন, যে JKL Limited issued a cumulative preference share but could not pay dividend for 3 years due to insufficient profit. In the 4th year, the company earned sufficient profit but decided to pay dividend only for that year. Can a preference shareholders claim dividend for the earlier 3 years? আপনাদের কি মনে হয় এক্ষেত্রে, যে প্রেফারেন্স শেয়ারহোল্ডাররা কি পূর্বের যে 3 বছরে তাদেরকে ডিভিডেন্ডটা দেয় নাই, সেটা কি এখন 4th ইয়ারে এসে তারা ক্লেম করতে পারবে কিনা, যেহেতু 4th ইয়ারে এসে তার সাফিসিয়েন্ট ডিভিডেন্ড আর্ন হয়েছে? 3 বছরের পারবে না। আপনার কোশ্চেনটা বুঝতে হবে যে প্রথমে বলছে যে কোম্পানি JKL লিমিটেড কিউমুলেটিভ প্রেফারেন্স ইস্যু করছে, যার
3 বছরে তার সাফিসিয়েন্ট প্রফিট না থাকার কারণে সে 3 বছর কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে। 4th বছরে আইসা ওই বছরে কোম্পানির সাফিসিয়েন্ট প্রফিট হয়েছে এবং কোম্পানি ডিসাইড করছে অনলি 4th ইয়ারের ডিভিডেন্ডটা সে দিবে। এখন যে প্রেফারেন্স শেয়ার হোল্ডার আছে তারা কি পূর্ববর্তী 3 বছরের ডিভিডেন্ড যা তারা কোম্পানি দেয় নাই বা তারা পায় নাই সাফিসিয়েন্ট প্রফিটের কারণে, ইনসাফিসিয়েন্ট প্রফিটের কারণে, সেক্ষেত্রে এখন তারা এটা ক্লেম করতে পারবে কিনা? পারবে না, আই থিংক সো। পারবে না। না। আচ্ছা, অন্য যারা আছে তাদের মতামত কি? আপনারা কি আমার অন্য যারা আছে তারা কি আমার কথা শুনতেছেন? আমার পারবে না। সরি, পারবে ভাইয়া, পারবে। পারবে। আচ্ছা, তাহলে আমরা আনসারটা দেখি কি বলে। প্রেফারেন্স শেয়ার হোল্ডার এটা কিউমুলেটিভ প্রেফারেন্স। হ্যাঁ, যেহেতু এটাকে প্রথমে বলছে যে কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার, মানে হচ্ছে যে আমি যদি কোনো বছর ডিভিডেন্ড না পাই বা না দেওয়া হয়, যেহেতু আমার প্রতি বছরের জন্য ডিভিডেন্ডটা ফিক্সড, ঠিক আছে, তাহলে যে বছর পরিশোধ না করে তাহলে সেটা পরবর্তী বছর এটা কিউমুলেটিভ হয়ে যাবে। আর যে বছর প্রফিট হবে সেক্ষেত্রে আমি ওই বছরে এটাকে ক্লেম করতে পারবো। সেক্ষেত্রে এখানে বলছে যে yes, since the share are cumulative, unpaid dividend accumulate and must be paid when profit become available before any dividend is paid to ordinary shareholder. আপনাকে ওই বকেয়া পরিশোধটা করতে হবে অর্ডিনারি শেয়ারহোল্ডারকে ডিভিডেন্ড দেওয়ার পূর্বে। আমরা আরেকটা রিডিমেবল প্রেফারেন্স শেয়ার নিয়ে একটা एग्जांपल দেখি যে M1 লিমিটেড রিডিমড 10,000 preference share at a premium without creating a capital redemption reserve fund and paid the premium out of the paid up capital. Has the company complied with the law? এক্ষেত্রে কোম্পানি কি আইনে যেটা বলা আছে সেটাকে কমপ্লাই করতেছে? কোন কোম্পানি প্রিমিয়াম কি তার পেড আপ ক্যাপিটাল থেকে পরিশোধ করতে পারে? আমরা যে পড়ে আসছি যে রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে, জি না, না এটা তো পারবে না। তাহলে কি এখানে কোম্পানি কমপ্লাইড না? বলছে নো, as per section 154 the redemption must be out of profit and proceed of new issue. আপনি দুই ভাবে করতে পারেন, একটা বলছে আউট অফ প্রফিট থেকে করতে পারেন অথবা নিউ শেয়ার ইস্যু করে করতে পারেন। এক্ষেত্রে ক্যাপিটাল রিডামশন রিজার্ভ ফান্ড আপনাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে ফর দ্য নমিনাল ভ্যালুর জন্য। এনি প্রিমিয়াম মাস্ট বি পেইড আউট প্রফিট নট পেড আপ ক্যাপিটাল। M&O লিমিটেড ইজ ইন ব্রিঞ্চ and liable for penalties. তারপর আমরা কনভার্সন অফ শেয়ার ইনটু স্টক এর একটা एग्जांपल দেখি যে PQR লিমিটেড কনভার্টেড ইটস ফুললি পেড আপ শেয়ার ইনটু স্টক and issued a stock certificate. Later a member demanded to sell 0.5 of stock into another investor. Can a company refuse? এক্ষেত্রে কোম্পানি কি রিফিউজ করতে পারবে? আপনারা কি কোশ্চেনটা বুঝতে পারছেন? ভাইয়া আরেকবার একটু বলবেন প্লিজ। এখানে হচ্ছে যে পিকিউ লিমিটেড সে তার ফুল পেড আপ ক্যাপিটালকে স্টকে কনভার্ট করে ফেলছে এবং সে স্টক সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। পরবর্তীতে একজন মেম্বার ডিমান্ডেড টু সেল, সে চাচ্ছে সে 0.5 অফ স্টক সে কি করবে ইউনিট সে অন্য ইনভেস্টরের কাছে সেল করবে। এক্ষেত্রে কোম্পানি কি রিফিউজ করতে পারে কিনা? না, পারবে না। স্টককে তো এজিএম এর মাধ্যমে আমি আবার শেয়ার নিতেই পারি না, এখানে শেয়ার নিতে বলে নাই, সে অন্য ইনভেস্টরের কাছে কি করবে সেল করতে যাচ্ছে, সেল করতে যাচ্ছে। সে কি করতে পারবে কিনা এখানে মেন পয়েন্ট ধরতে হবে। সেখানে 0.5 মানে ফ্র্যাকশন দিছে, সে ফ্র্যাকশনে কি সেল করতে পারে কিনা এটা হচ্ছে মেন কথা। তাহলে স্টকের ক্ষেত্রে কি বলছে? বলছে কোম্পানি রিফিউজ করতে পারে না আফটার কনভার্সন, কারণ স্টক ক্যান বি ট্রান্সফারড ইন ফ্র্যাকশন। আমরা প্রথমে বলছি যে শেয়ারের মতো না, এটা সে স্টকটা ফ্র্যাকশনে ট্রান্সফার করা যায়। যেহেতু এখানে ফ্র্যাকশনে ট্রান্সফার করতেছে, ইনভেস্টরের কাছে সেল করতেছে,
তাইলে কোম্পানি এটার জন্য কোনো কি করতে পারে, রিফিউজ করতে পারে না। একটা এখানে অ্যাজ পার একটা আমরা একটা কেস যে আইনের যে ডিসিশন সেখানে এটা অনুযায়ী স্টক অ্যালাউ সাস ফ্লেক্সিবিলিটি, সুতরাং পিকিউআর লিমিটেড মাস্ট পারমিট দ্য ট্রান্সফার, এবং সে পারমিট ট্রান্সফারের জন্য পারমিট করতে হবে, এখানে ফ্র্যাকশনের জন্য সে আটকাইতে পারবে না। তারপর হচ্ছে আমরা মিনিমাম সাবস্ক্রিপশন নিয়ে একটা কোশ্চেন দেখি যে এসটিউ লিমিটেড প্ল্যান টু রাইজ 1 crore as a minimum subscription but could raise only 80 lakh. It still proceed with allotment and issued share certificate. Is the allotment valid? বলছে is the allotment valid? এই যে allotment প্রসিডিউর জন্য সে যাচ্ছে এবং ইস্যু শেয়ার সার্টিফিকেট করবে, তাহলে এটা কি ভ্যালিড কিনা? প্লিজ কাইন্ডলি রেসপন্স করবেন। হ্যাঁ, বুঝতে পারছি না ভাইয়া এটা আচ্ছা, এখানে একটা কোম্পানি তার প্ল্যান করেছিল যে 1 কোটি টাকা মিনিমাম সাবস্ক্রিপশন সে তুলবে, হ্যাঁ, কিন্তু সে 80 লাখ টাকা তুলতে পারছে, ঠিক আছে। এক্ষেত্রে সে অ্যালটমেন্ট বা ইস্যু শেয়ার সার্টিফিকেট জন্য প্রসিড করতেছে। এক্ষেত্রে যে তার অ্যালটমেন্টটা যে করতেছে সে কি অ্যালটমেন্টটা ভ্যালিড হবে কিনা? আমরা মিনিমাম সাবস্ক্রিপশন যখন পড়ছিলাম তখন বলছি যে মিনিমাম সাবস্ক্রিপশনটা পাওয়ার পরে সে অ্যালটমেন্ট জন্য পারমিশন পাবে, অ্যালটমেন্টটা তাহলে করতে পারবে না। এক্ষেত্রে এই কোশ্চেন থেকে আমরা কি বুঝতেছি, সে কি অ্যালটমেন্টটা ভ্যালিড হবে যদি অ্যালটমেন্ট করে? হবে না, বলছে নো, আন্ডার সেকশন 148 আনলেস মিনিমাম সাবস্ক্রিপশন ইজ রেজড allotment is invalid. Further, at least 5% must be paid in cash. STD Limited has violated the act and risk penalties and investor suit. ঠিক আছে, আপনাদের কোশ্চেন কিন্তু এইভাবেই ছোট ছোট বিভিন্ন কেস দিয়ে কিন্তু একটা বড় কেস করে দিবে, তখন আপনাদের কিন্তু বিভিন্ন অপিনিয়ন বিভিন্ন ভাবে দিতে হবে। এই ছোট এরিয়াগুলোকে আপনাকে ধরতে হবে, যদি ধরতে পারেন তাহলে আনসার করতে পারবেন পরীক্ষায়। তারপর হচ্ছে ক্যান্সেলেশন অফ আনসাবস্ক্রাইব ক্যাপিটাল। বলছে যে বিডব্লিউএক্স লিমিটেড হ্যাড অথরাইজ ক্যাপিটাল অফ টাকা 50 crore but issued only 25 crore. It then passed a board resolution to cancel the remaining 25 crore without informing the registrar. Is this acceptable? হ্যালো, আপনারা বুঝতেছেন কোশ্চেনটা? বুঝছেন? জি ভাই, অ্যাকসেপ্টেবল, কারণ এখানে রেজিস্টারের তো কোনো ভূমিকা নাই। আচ্ছা, এখানে অ্যাকসেপ্টেবল না, কারণ হচ্ছে যে আপনি এখানে ক্যান্সেলেশন যখন করবেন, অল্টারেশন, এখানে হচ্ছে ক্যাপিটাল অল্টারেশন। ক্যাপিটাল অল্টারেশনের ক্ষেত্রে মানে হচ্ছে আপনি যখন আনসাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব ক্যাপিটাল আনসাবস্ক্রাইব ক্যাপিটাল আপনি ক্যান্সেল করে দিবেন, তখন আপনার ক্যাপিটালটা রিডিউস হবে। আর এই রিডিউস হইলে তখন আপনাকে এটা অল্টারেশন অফ ক্যাপিটালে যাবে। আর এই অল্টারেশন অফ ক্যাপিটাল তখন করতে হলে আপনাকে রেজিস্ট্রারের পারমিশন লাগবে এবং রেজিস্ট্রারকে ইনফর্ম করতে হবে। ঠিক আছে, যে as per section PP3, any alteration of capital including cancellation must be notified to the registrar within 15 days. Failure to do so may result in daily fine. তারপর restriction on purchase own share. XYZ Limited repurchased 5,000 of its own share from the market using internal reserve. There was no capital reduction procedure followed. Is it transaction valid? বলছে is the transaction valid? বলছে no. বলছে section 58 prohibit করছে a company from purchasing its own share unless it follow capital reduction procedure. XY Limited is in violation and subject to fine up to 5,000 টাকা। তারপর reduction share capital. ABC Limited passed a special resolution to reduce its paid up capital to write off accumulated losses but did not apply to the court for confirmation. Can the reduction be considered effective?
তাহলে এই রিডাকশনটা, শেয়ার ক্যাপিটাল যে রিডাকশনটা করছে, এটা কি ইফেক্টিভ হবে? আমাদেরকে শেয়ার ক্যাপিটাল রিডাকশন করতে হলে কার লাগে? আপনাকে স্পেশাল রেজুলেশন লাগে এবং কোডের পারমিশন লাগে। যেহেতু কোডের পারমিশন সে নেয় নাই, তাইলে তো আমার এই রিডাকশনটা কি হবে না, ইফেক্টিভ হবে না, অ্যাপ্লিকেবল হবে না। Without it, the resolution is ineffective and cannot be implemented. তারপরে রিজার্ভ ক্যাপিটাল। আমার একটা কোয়েশ্চেন ছিল। জি প্লিজ। আচ্ছা, এখানে কিছুক্ষণ আগে আরেকটা আমরা কি আগের স্লাইডটাতে যেতে পারি? হ্যাঁ, এখানে ওই যে 8 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে যে ক্যাপিটাল রিডাকশন প্রসিজার ফলো করলে তারপরে হচ্ছে আপনার কোম্পানি নিজের শেয়ার রিপারচেজ করতে পারে। সো এই প্রসিজারটা কি একটু আমাদেরকে বলা যায়, মানে কিভাবে ক্যাপিটাল রিডাকশনের মাধ্যমে হচ্ছে ওন শেয়ার রিপারচেজ করা যায়? আচ্ছা, এখানে আমরা আমরা রিডাকশনের, যদি আমি একটু যাই, আচ্ছা এখানে আমাদের রিডাকশন অফ ভার্সেস ওন শেয়ার 50 যে আমাদের মানে কোম্পানি অ্যাক্টে আমাদেরকে ওন শেয়ার পার্সেসের পারমিশন দেয় না, ঠিক আছে? এক্ষেত্রে ওন শেয়ার ক্যাপিটাল রিডাকশন যে প্রসিডিওর, সেখানে আপনি ক্যাপিটাল রিডাকশন প্রসিডিওরে তো আপনাকে প্রথমে হচ্ছে যে আপনার আইনে আপনাকে বাধ্যবাধকতা করতেছে, আপনি করতে পারবেন না, ঠিক আছে? যে আমাকে আইনে বলে দিচ্ছে আমার নিজের শেয়ার নিজে কিনতে পারবো না, করতে পারবো না। এছাড়া আমাদের যে আর্টিকেলস অফ মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কিংবা যে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন আছে, সেখানেও আমাদেরকে সে পারমিশন দেয় না। এখন আমরা যখন যে ক্যাপিটাল রিডাকশনের যে প্রসিডিওরটা আছে, সেই প্রসিডিওর সাধারণত আমরা যে ফলো করি, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য শেয়ার ক্যাপিটাল অল্টারেশনের ক্ষেত্রে করতে পারেন, কিন্তু আপনার ওন শেয়ারের ক্ষেত্রে সেটা আপনি করতে পারেন না। এটা আমাদের দেশের কোম্পানি অ্যাক্টে সেটা করা যায় না, কথা বুঝছেন? এটা আমাদের দেশে কোম্পানি অ্যাক্টে হয় না। বাট ক্যাপিটাল রিডাকশন মানে যে ক্যাপিটাল অল্টারেশনের যে প্রসিডিউরটা, সেক্ষেত্রে আপনাকে ওই অন্য ক্ষেত্রে আপনাকে সেই প্রসিডিউরটা ফলো করতে পারবেন, ঠিক আছে? দাদা, আমার কোয়েশ্চেনটা ছিল যে ওইখানে লেখা আছে যে আপনার রিপারচেজ শেয়ার করতে পারবে, নিজের শেয়ার রিপারচেজ করতে পারবে যদি না মানে যদি শেয়ার রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল প্রসিজার ফলো করা হয়। এই কথাটাই তো বলা ছিল, ক্লজটা তো এটাই ছিল, ইফ আই এম নট রং। এইটা হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা ছিল, কিন্তু আমাদের দেশে যেটা কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আমাদেরকে ওন শেয়ারটা পারচেজটা সম্পূর্ণ প্রহিবিট করছে। ওন শেয়ারটা পারচেজে সে কোম্পানি অ্যাক্ট নিজেই অ্যালাউ করে না, ঠিক আছে? এক্ষেত্রে হয়তো আমাকে এই জিনিসটা একটু আবার আপনাদেরকে রিচেক করে আপনাদেরকে বলতে, আমরা একটা আবার রিচেক করে আপনাদেরকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? একটু আমি রিচেক করে আপনাকে কনফার্ম করবো। হ্যাঁ, যে আপনার ওই যে রিপারচেজ করা যাবে কিনা ওন শেয়ার, হ্যাঁ রিপারচেজ করা যাবে কিনা, যেহেতু 58 অনুযায়ী আমার জানা মতে হচ্ছে যে ওন কোম্পানি সে সম্পূর্ণ প্রভাবিত করছে। আমাদের দেশে সেটা প্র্যাকটিস নেই, কিন্তু অন্যান্য দেশে সে প্র্যাকটিসটা আছে যে নিজ শেয়ারটা রিপারচেজ করা যায়, কথা বুঝছেন? সেক্ষেত্রে আমরা একটু আমি সেকশনটাকে একটু রিভাইজ মানে রিচেক করি, দেন হচ্ছে আপনাকে কনফার্ম করব, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা সার্টিফিকেশন অফ ট্রান্সফার লায়াবিলিটি, যেটা তো 12 নম্বর যে কোশ্চেনটা, যেটা হচ্ছে এলএম লিমিটেড সার্টিফাই এ শেয়ার ট্রান্সফার উইদাউট প্রপার ভেরিফিকেশন।
Based on that, the third party accepted to share as a security, which turned out to be fraudulently transferred, is L11 Limited's liable. মানে এখানে যে ট্রান্সফারটা হয়েছে, সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, এক্ষেত্রে L11 লিমিটেড এর জন্য লাইবল কিনা। আমরা যদি যে সেকশনটা আমরা দেখছিলাম যে সার্টিফিকেট ট্রান্সফারের ক্ষেত্রে যদি কোনো ধরনের কোম্পানির নেগলিজেন্সের কারণে যদি কোনো সার্টিফিকেট মানে ফ্রডুলেন্ট ট্রান্সফার হয় এবং সে ধরনের সার্টিফিকেট ইস্যু করা হয়, সেক্ষেত্রে কোম্পানি এর জন্য লাইবল হবে। এখানে ইয়েস, আন্ডার সেকশন 39, while a share certificate is not a warranty of title, if the certification itself was a negligent, the company may be liable to third party for erroneous certification. তারপর যে লাস্ট যে কোশ্চেনটা হচ্ছে যে ক্যান ট্রান্সফার অফ শেয়ার বি অ্যাপ্রুভ উইদাউট শেয়ার সার্টিফিকেট এন্ড শেয়ার ইনস্ট্রুমেন্ট, ফর্ম 117। যদি আমরা দেখি যে নট ডিরেক্টলি বাট মে অ্যাপ্রুভ ট্রান্সফার উইদাউট ফর্ম 117 ইফ ইনস্ট্রুমেন্ট ইজ লস্ট, যদি ইনস্ট্রুমেন্টটা হারিয়ে যায়, তাহলে এক্ষেত্রে আপনাকে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যেটা 38(3) অনুযায়ী, তবে এক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ইজ পেইড অ্যান্ড ইন্ডিমিনিটি ইজ ফার্নিশড, আপনাকে অবশ্যই ট্রান্সফারই সেই ইন্ডিমিনিটি এবং স্ট্যাম্প দিতে হবে এবং স্ট্যাম্প ডিউটি পরিশোধ করতে হবে। এক্ষেত্রে সার্টিফিকেট অবশ্যই লস্ট হতে হবে এবং ইফ লস যদি হারায়, সেক্ষেত্রে আপনাকে অবটেন অ্যাপ্লিকেশন অ্যাফিডেভিট ফ্রম শেয়ার হোল্ডার, নোটিশ স্টক এক্সচেঞ্জ যদি লিস্টেড হয়, পাবলিশ করতে হবে নোটিশ ইন নিউজ পেপার ফর অবজেকশন, কালেক্ট করতে হবে ইন্ডিমিনিটি বোর্ড আফটার নোটিশ ইস্যুড, বোর্ড অ্যাপ্রুভাল রিকোয়ার্ড বিফোর ইস্যুইং ডুপ্লিকেট সার্টিফিকেট, মার্ক সার্টিফিকেট অ্যাজ ডুপ্লিকেট অ্যান্ড রেকর্ড ইন রেজিস্টার। এই প্রসেসগুলোকে যদি থাকে তখনই সে শেয়ারটা ট্রান্সফার করতে পারবে। এখানে আরেকটা কোশ্চেন আছে যে a shareholder XYZ Company Limited, a private limited company, has applied to the board of directors of the company for approval transfer of share 10,000 share which are fully paid. However, transfer did not enclose the share certificate and transfer instrument from number 117, stating that those were lost. Can the company approve the transfer without share certificate and transfer instrument? তারপর হচ্ছে what formalities to be completed to approve transfer as mentioned above, if at all? এক্ষেত্রে বলছে this is full the prospectus containing on untrue statement was issued by the dependent on the behalf of ABC Limited. আচ্ছা, এখানে মনে হচ্ছে আমার আনসারটা রং আসছে, সরি আমি এখানে ভুল বলছি। এখানে আমি দুইটা কোশ্চেন দিছি, ঠিক আছে? এই দুইটা কোশ্চেন আপনারা একটু স্টাডি করবেন এবং এই দুইটা কোশ্চেন হচ্ছে যে আপনাদের জন্য, এই দুইটা কোশ্চেন আমাকে আপনারা নেক্সট ক্লাসে এই দুইটার আনসার দিবেন, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আপনাদের এক্সাম যে উপযোগী করে কোশ্চেন এবং আপনারা আমাকে এই দুইটা কোশ্চেনের আনসার আপনারা নেক্সট ক্লাসে আমাকে দিবেন, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদেরকে কি স্লাইড গুলো প্রোভাইড করা কিভাবে হবে? আপনারা এটা আমার ক্লাস। হ্যাঁ, নোবেল শেয়ার সাথে কন্টাক্ট করে নিয়েন। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে আমরা একটু শেয়ার ক্যাপিটাল আন্ডার রাইটিংটা দেখি। হ্যাঁ, আন্ডার রাইটিংটা সাধারণত আপনার পাবলিক লিস্টেড কোম্পানির ক্ষেত্রে যেগুলো শেয়ার মার্কেটে আছে তাদের ক্ষেত্রে হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আন্ডার রাইটিংটা অফ শেয়ার কি? আন্ডার রাইটিং ইজ এ কন্ট্রাক্ট টু সাবস্ক্রাইব টু শেয়ার ইফ এ পাবলিক ডাজ নট ফুললি সাবস্ক্রাইব। এখানে আন্ডার রাইটিং মিনিং হচ্ছে যে আপনাকে যখন একটা লিস্টেড কোম্পানি মার্কেটে আসে তখন কিছু যাদের ইস্যু ম্যানেজার বা যারা থাকে তারা কিছু শেয়ার আন্ডাররাইট করে। তারা এটা আন্ডাররাইটিং মানে হচ্ছে এই ধরনের একটা লিখিত কন্ট্রাক্ট তাদের সাথে হয় যে যদি পাবলিক এই পরিমাণ শেয়ার সাবস্ক্রাইব না করে তাইলে ওই ইস্যু ম্যানেজার বা যারা এই আন্ডাররাইটিংটা করে তারা সেটাকে সাবস্ক্রাইব করবে। জাস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ কনফার্মেশন, ঠিক আছে? যে আন্ডাররাইটার আর পেড এ কমিশন, যারা আন্ডাররাইট করে তাদেরকে এটার জন্য কমিশন পরিশোধ করা হয়, তবে সেটা আর্টিকেলসে অবশ্যই অ্যালাউ হইতে হবে। প্রসপেক্টাস মাস্ট ডিসক্লোজ দ্য কমিশন রেট, এবং প্রসপেক্টাসে
যে প্রসপেক্টাস ইস্যু করা হবে সে প্রসপেক্টাস অবশ্যই এই আন্ডাররাইটিং এর কমিশনটা কত হবে সেটা অবশ্যই থাকতে হবে। রুলস ফর শেয়ার অ্যালটমেন্ট, শেয়ার অ্যালটমেন্ট রুলসটা কি, যে প্রসপেক্টাস অর স্টেটমেন্ট ইন লিউ অফ মাস্ট বি ফাইল, প্রসপেক্টাস অথবা স্টেটমেন্ট ইন লিউ, মানে আপনি প্রসপেক্টার পরিবর্তে যে স্টেটমেন্টটা দেওয়া হবে সেটাকে অবশ্যই রেজিস্ট্রারের কাছে ফাইল করতে হবে। মিনিমাম সাবস্ক্রিপশনটা রিসিভ করতে হবে, এর মধ্যে পাস থাকবে 5% ইন ক্যাশে নিতে হবে। তারপর হচ্ছে সাবস্ক্রিপশন মানি মাস্ট রিমেইন ইন শিডিউল ব্যাংক আনটিল কমেন্সমেন্ট অফ সার্টিফিকেট। তারপর হচ্ছে অ্যালটমেন্ট, যেটা ফুল সাবস্ক্রিপশন লিস্ট ক্লোজার। তারপর হচ্ছে ডিসপাস অফ অ্যালটমেন্ট লেটার উইথিন 40 days, রিটার্ন অফ অ্যালটমেন্ট ফাইল উইথিন 16 days as per section 141। তারপর হচ্ছে রিমুনারেশন অফ রিনাউন্সিয়েশন অফ অ্যালটমেন্ট, বলছে অ্যালটি মে রিনাউন্স শেয়ার টু নমিনি। তারপর হচ্ছে রিকোয়ার সাবমিশন অফ লেটার অফ রিনাউন্সিয়েশন অ্যান্ড রিকোয়েস্ট ফ্রম নমিনি। তারপর ডেডলাইন মাস্ট বি রেসপেক্টেড এলস ইউজুয়াল ট্রান্সফার রুলস অ্যাপ্লাই। তারপর হচ্ছে ইস্যু অফ শেয়ার এট প্রিমিয়াম, এক্ষেত্রে যদি আপনি শেয়ারটা প্রিমিয়াম ইস্যু করেন সেক্ষেত্রে এটা অবশ্যই আপনার লতে অ্যালাউ হতে হবে। নো রেস্ট্রিকশন অন ডিফারেন্সিয়াল প্রিমিয়াম, প্রিমিয়াম ক্রেডিটেড টু শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্টে সেটা ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে এই ক্যান বি ইউজ ফর আপনার বোনাস শেয়ার, প্রিমিয়াম এক্সপেন্স রাইট অফ, অথবা প্রিমিয়াম অন রিডামশন, অথবা অ্যাডজাস্টমেন্ট অফ ইনটেনজিবল উইথ অ্যাপ্রুভাল। এটা অবশ্য অ্যাপ্রুভাল বোর্ডের বা আপনার এর অ্যাপ্রুভাল লাগবে, সেক্ষেত্রে আপনি এই কয়েকটা জায়গায় শুধু হচ্ছে এই প্রিমিয়ামটা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে শেয়ার অফ ইস্যু অফ শেয়ার এট ডিসকাউন্ট। তারপর হচ্ছে কোর্ট স্যাংশন অ্যান্ড শেয়ার হোল্ডার রেজুলেশন রিকোয়ার, আপনি যদি কোনো একটা শেয়ার ডিসকাউন্ট ফেসবুকের নিচে ইস্যু করেন সেক্ষেত্রে আপনাকে কোর্ট স্যাংশন লাগবে। তারপর হচ্ছে শেয়ার হোল্ডার রেজুলেশন দরকার হবে। এক্ষেত্রে আপনাকে নট টু এক্সিড 10% বেশি ডিসকাউন্ট দিতে পারবেন না, সেক্ষেত্রে ইস্যুয়েবল অনলি আফটার 1 year অফ বিজনেস কি মানে ব্যবসার 1 বছর পরে সেটাকে একবার শুধু ডিসকাউন্ট ইস্যু করা যায়। তারপর ইস্যুয়েন্স মাস্ট বি উইদিন 6 months অফ কোর্ট অ্যাপ্রুভাল, কোর্ট থেকে অ্যাপ্রুভাল পাওয়ার 6 মাসের মধ্যে আপনি এই শেয়ারটা ডিসকাউন্ট ইস্যু করতে পারবেন। তারপর হচ্ছে প্রসপেক্টাস এবং ব্যালেন্স শিট মাস্ট ডিসক্লোজ ডিসকাউন্ট, আপনাকে প্রসপেক্টাসে এবং কোম্পানির ব্যালেন্স শিটে অবশ্যই এই ডিসকাউন্টটাকে ডিসক্লোজ করতে হবে। তারপর শেয়ার সার্টিফিকেট, শেয়ার সার্টিফিকেট হচ্ছে যে মাস্ট বি ইস্যু উইদিন 19 days অফ অ্যালটমেন্ট। তারপর হচ্ছে বোর্ড রেজুলেশন এর জন্য রিকোয়ার্ড হয়। শেয়ার সার্টিফিকেট ফরম্যাট স্ট্যান্ডার্ড আছে বাই প্র্যাকটিস, যেটা সেই স্ট্যান্ডার্ডে আপনাকে ইস্যু করতে হবে। তারপর হচ্ছে ইন্ডিমিনিটি অ্যান্ড লিগাল ফরম্যালিটিস রিকোয়ার্ড ফর লস অ্যান্ড ড্যামেজ, যদি কোনো শেয়ার লস বা ড্যামেজ হয় সেক্ষেত্রে ইন্ডিমিনিটি এবং লিগাল ফরম্যালিটিস প্রয়োজন হয়। আর ফোর্থ হচ্ছে নট এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এই শেয়ার সার্টিফিকেট কখনোই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট না। শেয়ার সার্টিফিকেট কন্টেন্ট ইনক্লুড শেয়ার হোল্ডার ইনফরমেশন, সিল, সিগনেচার এবং ফলো নাম্বার, এটা সেকশন 185 অনুযায়ী। তারপরে যদি আমরা শেয়ার ওয়ারেন্ট দেখি, এই শেয়ার ওয়ারেন্টটা সাধারণত অনলি পাবলিক কোম্পানির ক্ষেত্রে ইস্যু করা হয়। শেয়ার ওয়ারেন্ট মাস্ট বি ফুললি পেড আপ শেয়ার অ্যান্ড অথরাইজড বাই আর্টিকেলস। তারপরে শেয়ার ওয়ারেন্টটা ব্যারিয়ার এন্টাইটেল টু শেয়ার ট্রিটেড অ্যাজ এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হিসেবে। আর মেম্বার নেম স্টক ফ্রম রেজিস্টার, তারপর ডিটেলস রেকর্ডেড হবে সেটা অ্যাজ পার সেকশন 50 অনুযায়ী। তারপর হচ্ছে আমরা রাইট শেয়ার যদি দেখি, যে রাইট শেয়ারটা আসলে কি, যে শেয়ারটা সাধারণত প্রথমত কখনো যখন কোম্পানি তার যে মার্কেট রেট যেটা থাকবে, যে রেটটা যে প্রাইসটা থাকবে মার্কেটে, এই প্রাইসের চেয়ে যদি কম রেটে তার যে নিজস্ব যে শেয়ার হোল্ডার, এক্সিস্টিং শেয়ার হোল্ডারের কাছে কোনো শেয়ার প্রাইস অফার করে, তখন সেটাকে বলে রাইট শেয়ার। ঠিক আছে, এই রাইট শেয়ার সাধারণত নো নিউ ইস্যু শেয়ার, এটা অনলি কারণ নিউ ইস্যু শেয়ার হলে আপনাকে মার্কেট প্রাইসে কিনতে হবে, কিন্তু রাইট শেয়ারটা রিডিউস রেটে মার্কেট প্রাইস থেকে কম রেটে শেয়ার করা হয় এবং সেটা অনলি এক্সিস্টিং শেয়ার হোল্ডার সেটা রাইট ওন করে প্রপোর্শনালি তাদের শেয়ার হোল্ডিং এর ভিত্তিতে।
এক্ষেত্রে হচ্ছে যে এক্সিস্টিং শেয়ারহোল্ডার হ্যাভ প্রিএমপ্টিভ রাইট, এখানে হচ্ছে যে শুধু অনলি এক্সিস্টিং শেয়ারহোল্ডাররা এটাকে ক্রয় করে, অফার্ড ইন প্রপোর্শন টু হোল্ডিং এ কনসেশনাল রেট, মানে রিডিউস রেটে এবং প্রপোর্শন অনুযায়ী, তার হোল্ডিং প্রপোর্শন অনুযায়ী এক্সিস্টিং শেয়ারহোল্ডাররা এটা পায়। নন মেম্বার ক্যান সাবস্ক্রাইব ইফ রিনাউন্সড, বলছে যদি আপনার নন মেম্বার, যারা মেম্বার না তারাও সেটা রাইট করতে সাবস্ক্রাইব করতে পারে, যদি ইফ রিনাউন্স, যদি মনে করেন আপনার আমি রাইট ইস্যু করার পরে যে আমার এক্সিস্টিং শেয়ারহোল্ডার সেটা কি করতে পারতেছে না, সাবস্ক্রাইব করে না, সেটা সাবস্ক্রাইব করে নাই বা কিনে নাই, তখন সেটা হচ্ছে নন মেম্বার সেটা সাবস্ক্রাইব করতে পারে। সেটা অবশ্যই মাস্ট বি উইদিন অথরাইজ ক্যাপিটাল, আপনাকে এটা অবশ্যই অথরাইজ ক্যাপিটালের মধ্যেই থাকতে হবে, অথরাইজ ক্যাপিটালের বাইরে গিয়ে সেটাকে রাইট ইস্যু করা যাবে না। তারপর হচ্ছে ইস্যুড অ্যাজ পার স্টক এক্সচেঞ্জ এবং স্টক এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ রেগুলেশন যেটা আছে সেটা অনুযায়ী ইস্যু করতে হবে। এটা রাইট ইস্যুর জন্য একটা আলাদা ডিস্টিংক্ট রেগুলেশন আছে, আমরা এই রাইট ইস্যু ডিটেলস প্রসেস প্রসিডিউরটা আমরা ওই রেগুলেশন যখন পড়বো তখন আমরা জানতে পারবো। তারপর হচ্ছে বোনাস শেয়ার। বোনাস শেয়ার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিভিডেন্ড। এটা হচ্ছে যে আমরা সাধারণত ডিভিডেন্ড টু টাইপের ডিভিডেন্ড দিয়ে থাকি, একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড আর একটা হচ্ছে বোনাস শেয়ার, বোনাস দিয়ে থাকি। এই বোনাসটা হচ্ছে আমাকে যে রিটেন আর্নিং যেটা আছে পুঞ্জীভূত যে মুনাফা, এই মুনাফার থেকে যখন শেয়ারহোল্ডারকে ক্যাশ না দিয়ে ওই ক্যাশের সমতুল্য পরিমাণ শেয়ারের ভ্যালু দিয়ে কনভার্ট করে তাকে শেয়ার ইস্যু করা হয়, তখন সেটাকে বলা হয় বোনাস শেয়ার। এখানে বোনাস শেয়ারটা ইস্যুড ফ্রম রিজার্ভ বা প্রফিট টু স্ট্রেনথেন ক্যাপিটাল। অনেক সময় কেন করা হয়, কারণ আপনি যখন একটা শেয়ারহোল্ডারদেরকে আপনার ক্যাশ ডিভিডেন্ড দিবেন তখন সেটা কি হয়, একটা তখন হচ্ছে লিকুইডিটি একটা ক্রাইসিস তৈরি হয়। একটা কোম্পানি থেকে হঠাৎ করে একটা সার্টেন টাইম পরে তার একটা ক্যাপিটাল শেয়ারহোল্ডারকে ক্যাশ লিকুইডিটি অ্যামাউন্ট ফান্ড কি করতে হয়, শেয়ারহোল্ডারকে দিয়ে দিতে হয়। যখন আপনি ওই ডিভিডেন্ডটা না দিয়ে যদি আপনি শেয়ার বোনাস শেয়ার ইস্যু করেন তখন আপনার বোনাস শেয়ারের পরিমাণ বাড়লো, এদিকে আপনার কোম্পানির যে লিকুইডিটি বা ফান্ডটা আছে সেটা আর ইউজ হলো না, সেটা কোম্পানির মধ্যে থেকে গেল। এক্ষেত্রে আপনার এই রিটেন আর্নিং থেকে সেটাকে ক্যাপিটালে কনভার্ট করে ওই ক্যাপিটালটাকে স্ট্রেনথেন করা হয়। এক্ষেত্রে বোনাস শেয়ার ইস্যু করার ক্ষেত্রে অবশ্যই আর্টিকেলস এর পারমিট থাকতে হবে। তারপর হচ্ছে এক্সিস্টিং শেয়ারহোল্ডার প্রপোর্শনাল সেটা পাবে এবং ক্যান বি রিনাউন্স, সেটা আবার অন্য কাউকে বা অন্য নন শেয়ারহোল্ডার যারা আছে বাইরে তাদেরকে এটা দেওয়া যায় না, এটা শুধু অনলি একজন শেয়ারহোল্ডারকেই দেওয়া হয়। এক্ষেত্রে শেয়ারহোল্ডারদের রেজুলেশনের প্রয়োজন হয়। সাফিসিয়েন্ট অথরাইজ ক্যাপিটাল, আপনি যে বোনাস শেয়ার ইস্যু করবেন তাহলে আপনাকে সাফিসিয়েন্ট অথরাইজ ক্যাপিটাল থাকতে হবে। যদি আপনার পেড আপ ক্যাপিটাল অথরাইজ ক্যাপিটালের সমপরিমাণ হয়ে যায় তখন আর চাইলে আপনারা কি করতে পারবেন না, বোনাস শেয়ার ইস্যু করতে পারবেন না। তাইলে আমরা যদি কোম্পানিগুলোকে বোনাস শেয়ার ইস্যু করতে হয় তাহলে তার পেড আপ ক্যাপিটাল যেটা আছে বা ইস্যু ক্যাপিটাল যেটা আছে সেটা থেকে তার অথরাইজ ক্যাপিটাল পর্যন্ত ওই শেয়ারটুকুই শুধু অনলি বোনাস শেয়ার হিসাবে সে সর্বোচ্চ ইস্যু করতে পারবে। তারপর হচ্ছে বোর্ড অ্যালটমেন্ট রেজুলেশন লাগবে, আর হচ্ছে রিটার্ন অফ অ্যালটমেন্ট উইদিন 16 ডেজ। তখন এই যে আমি কোম্পানিগুলো যদি বোনাস শেয়ার ইস্যু করে তখন আপনাকে এই বোনাস শেয়ারের জন্য রিটার্ন অফ অ্যালটমেন্ট আরজিসি সাবমিট করতে হবে, সেটা উইদিন 60 ডেজের মধ্যে দিতে হবে। তারপর হচ্ছে ট্রান্সমিশন অফ শেয়ার এবং ডিবেঞ্চার arises from death and solvency of a shareholder, legal heir যারা থাকবে, উত্তরাধিকারী যারা থাকবে তারাই এটা এই সাকসেশন সার্টিফিকেটটা পাবে। তারপর হচ্ছে সেম ডকুমেন্টেশন প্রসিডিউর এজ এ ট্রান্সফার প্রসিডিউরের যে ডকুমেন্টেশন গুলো প্রয়োজন হয় সেম ডকুমেন্টেশন গুলো এক্ষেত্রে দিতে হবে এবং ইনভলান্টারি প্রসেস গভর্ন বাই ল। তারপর হচ্ছে ট্রান্সফার অফ শেয়ার এন্ড ডিবেঞ্চার। এক্ষেত্রে আমরা একটু প্রসেসটা দেখি যে শেয়ার আর এ মুভেবল এবং ডিবেঞ্চার এবং ইনস্ট্রুমেন্ট অফ এ ট্রান্সফার প্লাস সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড, ট্রান্সফার মাস্ট বি অ্যাপ্রুভড বাই বোর্ড এন্ড এন্ডোর্স হতে হবে, সার্টিফিকেট রিটার্ন উইথিন 19 ডেজ কোম্পানি অ্যাক্ট অনুযায়ী, 45 ডেজ হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ অনুযায়ী এবং 7 ডেজ হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ
কমিশন অনুযায়ী। তারপর হচ্ছে রিফিউজাল মাস্ট বি নোটিফাইড উইথিন 1 মান্থ। যদি কোম্পানি এই ট্রান্সফার যদি রিফিউজাল করে সেটা অবশ্যই 1 মান্থের মধ্যে নোটিফাই করতে হবে। তারপর হচ্ছে আমাদের রেগুলেশন ফর ম্যানেজমেন্ট অফ এ কোম্পানি লিমিটেড বাই শেয়ার। এগুলো কিছু রেগুলেশন আছে, সেটা শিডিউল 1 এ বলা আছে। আর এই রেগুলেশন গুলো কভার করা হচ্ছে সেকশন 2, 17, 18, 86 এবং 3067। রেগুলেশন গুলো যদি আমরা প্রথমে প্রিলিমিনারি দেখি, ডেফিনিশন ইন দ্য কোম্পানি অ্যাক্ট 1984 অ্যাপ্লাই। তারপর হচ্ছে সিঙ্গুলার ইনক্লুড, প্লুরাল এন্ড ভাইস ভার্সা। তারপর হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার ইনক্লুড ফিমেল এন্ড পারসন ইনক্লুড বডিজ এবং কর্পোরেট। তারপরে বিজনেস হচ্ছে ডিরেক্টর মাস্ট কমপ্লাই উইথ রেস্ট্রিকশন অন দ্য কমেন্সমেন্ট অফ বিজনেস আন্ডার সেকশন 150। আর হচ্ছে শেয়ারের ক্ষেত্রে হচ্ছে শেয়ার মে বি ইস্যুড উইথ প্রেফার্ড, ডেফার্ড এবং স্পেশাল রাইট, ডিভিডেন্ড ভোটিং এবং ক্যাপিটাল রিটার্ন। তারপর হচ্ছে ইফ শেয়ার ক্যাপিটাল ইজ ডিভাইডেড ইনটু ডিফারেন্ট ক্লাসেস, দ্য রাইট মে বি ভ্যারিড উইথ consent from 75% of class or by special resolution. তারপর হচ্ছে আমরা যদি রেগুলেশন যদি দেখি যে শেয়ার, no share can be offered to the public for subscription unless at least 5% of the nominal amount is paid on application. তারপর হচ্ছে share certificate issued to member without charge. In case of defaced, lost and destroyed certificate, replacement can be issued for a fee. লিয়েনের ক্ষেত্রে বলছে the company hold a lien on every unpaid share extending to dividend. তারপরে share must be sold to satisfy the lien with proceeds applied to the unpaid amount. তারপর হচ্ছে কল ইন শেয়ার, যদি আমরা শেয়ারকে যেগুলো কল করা হয়, যে ডিরেক্টর মে কল ফর আনপেড অ্যামাউন্ট অন শেয়ার, যে সকল অ্যামাউন্ট গুলো শেয়ারগুলোর ভ্যালুটা পেড করা হয় নাই ওইগুলোর জন্য ডিরেক্টররা কল করবে, not exceeding 25% of nominal value. Member must pay within 40 days of receiving notice. মেম্বাররা অবশ্যই সেটা 14 দিনের মধ্যে এটা পরিশোধ করতে হবে। Failure to pay incur 5% interest per annum দিতে হবে with the possibility of waiver. এবং সেক্ষেত্রে যদি কোম্পানি চায়, ডিরেক্টররা চায়, সেটা সেক্ষেত্রে ওয়েভার দিতে পারে। Forfeitures of share, শেয়ারের যখন বাজেয়াপ্ত কখন হবে বলছে, if payment for a call is not made, the company may forfeit the share. কোম্পানি চাইলে শেয়ারটা বাজেয়াপ্ত করতে পারে। A forfeited share can be sold or disposal of. এই forfeited শেয়ারটা সোল্ড করতে পারে অথবা ডিসপোজও করতে পারে। The former shareholder remain liable for unpaid amount until the share is sold. যতক্ষণ পর্যন্ত এই শেয়ারটা সোল্ড বা ডিসপোজ না করা হবে ততক্ষণ পর্যন্ত ফর্মার যে শেয়ারহোল্ডাররা তারাই এই শেয়ারের ভ্যালু পরিশোধ করার জন্য লাইবল হবে। কনভার্সন অফ শেয়ার ইনটু স্টক বলতে, ডিরেক্টর ক্যান কনভার্ট পেড আপ শেয়ার ইনটু স্টক উইথ শেয়ারহোল্ডার অ্যাপ্রুভাল। তারপর হচ্ছে শেয়ারহোল্ডার এনজয় দ্য সেম রাইট অ্যাজ এ ডিভিডেন্ড বাট ডিফারেন্ট ট্রান্সফার কন্ডিশন। শেয়ার ওয়ারেন্টের ক্ষেত্রে ফুললি পেড আপ শেয়ার ক্যান বি কনভার্টেড ইনটু শেয়ার ওয়ারেন্ট এবং শেয়ারহোল্ডার মে ট্রান্সফার শেয়ার বাই ডেলিভারিং দ্য ওয়ারেন্ট। তারপর হচ্ছে bearers of share warrant enjoy the same privileges as a member except the certain meeting right. আর alteration of capital ক্ষেত্রে director may with shareholder approval increase share capital, issue new share. তারপর হচ্ছে new share are offered to existing shareholder in proportion to their holding. তারপর হচ্ছে লাস্ট যেটা, কোম্পানি মে consolidate অথবা subdivided its share and cancel unissued share. এগুলো সম্পূর্ণ হচ্ছে রেগুলেশন দ্বারা, লিমিটেড যে কোম্পানিগুলো আছে এই রেগুলেশন দ্বারা যে এই আইটেমগুলোর উপরে যে রেগুলেশন গুলো বলা আছে সেগুলো ম্যানেজমেন্টের জন্য একটা কোম্পানির এই কাজ এই রেগুলেশন গুলো ফলো করতে পারে। তারপর যে বোর্ড অফ ডিরেক্টর, আমরা একটু দেখি বোর্ড অফ ডিরেক্টর। এটা বোর্ড অফ ডিরেক্টরটা আমরা আরেকটা ক্লাস একটু আলোচনা করব। আজকে আমরা যদি দ্রুত সম্ভব বোর্ড অফ 10 মিনিটের মধ্যে বোর্ড অফ ডিরেক্টরটা দেখি। যদি আমরা বোর্ড অফ ডিরেক্টর ওভারভিউ দেখি, আসলে বোর্ড অফ ডিরেক্টর কারা? এটা কি একজন ব্যক্তি নাকি অনেক জনকে মিলে বোর্ড অফ ডিরেক্টর বলা হয়? বোর্ড অফ ডিরেক্টর সাধারণত একটা কোম্পানির কি বলে অপারেটিং ওনারশিপ যেটা থাকে, যে একটা কোম্পানি ইজ এ আর্টিফিশিয়াল লিগ্যাল এন্টিটি, ইট অ্যাক্টস থ্রু ন্যাচারাল পারসন। সেটা কারা করে? সেটা হচ্ছে ডিরেক্টরসরা। ন্যাচারাল পারসনের মাধ্যমে এই আর্টিফিশিয়াল লিগ্যাল এন্টিটিটা অপারেটেড হয়।
আর কালেকটিভলি এদেরকে সেপারেটলি না, কালেকটিভলি ডিরেক্টরস আর রেফার্ড টু এজ এ বোর্ড অফ ডিরেক্টর। সকল বোর্ড অফ ডিরেক্টরদেরকে মিলে কি বলা হয়, এটাকে বোর্ড অফ ডিরেক্টর হিসেবে রেফার করা হয়। সেকশন 98 বলছে অ্যাক্টস অফ এ ডিরেক্টর রিমেন ভ্যালিড ডিসপাইট ডিফেক্ট ইন অ্যাপয়েন্টমেন্ট আনলেস অ্যাপয়েন্টমেন্ট ইজ ডিক্লেয়ার ইনভ্যালিড। এখানে ফরমেশন এবং নাম্বার অফ ডিরেক্টরস এর কথা যদি বলি, সেকশন 90-তে পাবলিক কোম্পানিজ মাস্ট মিনিমাম 3 ডিরেক্টর। একটা পাবলিক কোম্পানির ক্ষেত্রে অবশ্যই তাকে 3 জন ডিরেক্টর থাকতে হবে। প্রাইভেট কোম্পানি নট সাবসিডিয়ারিজ অফ পাবলিক কোম্পানি, অনেক প্রাইভেট কোম্পানি আছে যে পাবলিক কোম্পানির সাবসিডিয়ারি, তাদের ক্ষেত্রে না, শুধু প্রাইভেট কোম্পানি নিড অ্যাটলিস্ট 2 ডিরেক্টর থাকতে হবে। অনলি ন্যাচারাল পার্সন ক্যান বি ডিরেক্টর, ডিরেক্টর অবশ্যই ন্যাচারাল পার্সন হতে হবে। ফার্স্ট ডিরেক্টর নেমড ইন আর্টিকেলস এন্ড ডিমড ফ্রম মেমোরেন্ডাম, যারা প্রথম ডিরেক্টর থাকবে তাদেরকে অবশ্যই আর্টিকেলসে তাদের নাম থাকতে হবে। অ্যাপয়েন্টমেন্ট এন্ড রিটায়ারমেন্ট অফ ডিরেক্টর, ডিরেক্টর টু বি ইলেক্টেড ইন জেনারেল মিটিং, প্রত্যেক সময় জেনারেল মিটিং এ কি হতে হবে, ডিরেক্টরকে ইলেক্ট করতে হবে। ক্যাজুয়াল ভ্যাকেন্সি ফিল্ড বাই বোর্ড, যদি জেনারেল মিটিং এর বাইরে যদি আমার কখনো কোনো ডিরেক্টর ভ্যাকেন্সি তৈরি হয়, তখন বোর্ড মিটিং এ রেজুলেশন নিয়ে তখন তাকে নতুন ভ্যাকেন্সিটা কি করা হবে, ফিল আপ করা হবে। 97 বলছে যে মাস্ট হোল্ড অ্যাটলিস্ট 1 শেয়ার উইথিন 16 ডেজ, এটা হলো কোয়ালিফিকেশন শেয়ার। প্রত্যেকটা ডিরেক্টরকে মিনিমাম একটা শেয়ার হলেও তাকে হোল্ড করতে হবে উইথিন 16 ডেজ, তার অ্যাপয়েন্টমেন্টের 60 দিনের মধ্যে। রেগুলেশন 79 থেকে 82-তে বলছে ম্যান্ডেটরি ফর পাবলিক কোম্পানিজ আন্ডার সেকশন 170 বলছে 1/3 অফ ডিরেক্টর রিটায়ার বাই রোটেশন ইয়ারলি। এটা শুধু অনলি পাবলিক কোম্পানির ক্ষেত্রে, যে যতগুলো ডাইরেক্টর আছে তাদের 1/3 ডাইরেক্টর প্রতি বছর রোটেশনের মাধ্যমে প্রতি বছর রিটায়ার করবে। রিটায়ারিং ডাইরেক্টর এলিজিবল ফর রি-ইলেকশন, যারা রিটায়ার করবে তারা আবার রি-ইলেকশনের জন্য এলিজিবল হয়। কনসেন্ট অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন, সেকশন 93 বলছে যদি কনসেন্ট টু অ্যাক্ট অ্যাজ এ ডিরেক্টর মাস্ট বি সাইনড ফ্রম 9 অ্যান্ড ফিল্ড উইথিন 19 ডেজ অফ অ্যাপয়েন্টমেন্ট। এখানে বলছে যখন কোন একজন ডাইরেক্টরকে ডাইরেক্টরশিপ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, অবশ্যই তার থেকে ফর্ম 9-এ ডিরেক্টরের কনসার্ন নিয়ে তার সাইন নিতে হবে এবং সেটা 30 ডেজের মধ্যে কি হতে হবে, রেজিস্ট্রারকে সাবমিট করতে হবে, রেজিস্ট্রারকে সাবমিট করতে হবে। তারপর অফিস ভ্যাকেটেড, যদি কোনো ডিরেক্টর যদি খালি হয়ে যায়, সে রিজাইন করে, ইফ অ্যাবসেন্ট ফ্রম 3 কনজিকিউটিভ মিটিং অর 3 মান্থ উইদাউট লিভ, যদি কোনো কনজিকিউটিভ মানে 3টা মিটিং এর পর পর কোনো ডিরেক্টর যদি না আসে, প্রেজেন্ট না থাকে, অথবা 3 মাসে সে কোনো উইদাউট মানে ছুটি ছাড়া সে যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে ওই অফিস তার ওই পদটা কি ভ্যাকেট হয়ে যাবে। ডিরেক্টরের পাওয়ার এবং ডিউটিস গুলো, রেসপন্সিবল ফর ম্যানেজমেন্ট এন্ড পলিসি ডিসিশন অফ দ্য কোম্পানি, ক্যান অ্যাপয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর নট সাবজেক্ট টু রিটায়ারমেন্ট বাই রোটেশন, borrowing power limited to issue share capital unless approved in general meeting, must ensure করতে হবে statutory compliance and filing registers etc, এগুলো অবশ্যই ডিরেক্টররা কি করবে, এনশিওর করবে। বোর্ড মিটিং বলছে বোর্ড এক্সারসাইজ পাওয়ার কালেকটিভলি নট ইন্ডিভিজুয়ালি, মানে কোনো ডিরেক্টর একা কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবে না, তাকে কালেকটিভলি অ্যাপ্লাই করতে হবে, মানে সবাই মিলে সংঘবদ্ধ ডিসিশন নিয়ে মেজরিটি ডিসিশনের মাধ্যমে যে কোনো কিছু এক্সারসাইজ পাওয়ার এক্সারসাইজ করতে পারে। তারপর হচ্ছে মাস্ট মিট ফর্মালি, ক্যাজুয়াল ক্লাব মিটিং ডু নট কাউন্ট, আপনাকে যখনই কোনো মিটিং করবে সেটা অবশ্যই ফর্মালি হতে হবে, কোনো ক্যাজুয়াল বা ক্লাবের মিটিং এটা কাউন্ট হবে না। রেগুলেশন 88 বলছে ডিরেক্টর বাই মেজরিটি চেয়ারম্যান হ্যাজ কাস্টিং বোর্ড, যদি ডিরেক্টর যারা মেজরিটি কি চেয়ারম্যান কাস্টিং বোর্ডের ক্ষেত্রে ডিসিশনটা কি মেজরিটি শেয়ার হোল্ডারের মাধ্যমে হবে, তাহলে মেজরিটি শেয়ার হোল্ডার ডিরেক্টররা যেটাকে যে ডিসিশনটা নেবে সেই ডিসিশনটাই এখানে অ্যাপ্লাই হবে, এবং এই ডিসিশনটা মেজরিটি শেয়ার হোল্ডারের যে ডিসিশনটা যে আসলে মেজরিটি কাউন্ট হবে সেটা চেয়ারম্যান এই কাজটা করে থাকবে, কে, বোর্ড অফ ডিরেক্টরের যে চেয়ারম্যান থাকবে। তারপর সার্কুলেশন রেজুলেশন ভ্যালিড
ইফ আর্টিকেলস পারমিট অ্যান্ড সাইন বাই অল ডিরেক্টর ইন বাংলাদেশ। এটা হচ্ছে যে আমরা একটা বোর্ড মিটিং করতেছি, অনেক সময় বোর্ড মিটিং এ ডিরেক্টর উপস্থিত থাকে না, বিভিন্ন দেশের বাইরের ডিরেক্টর আছে বা যারা যে নন রেসিডেন্ট ডিরেক্টর থাকে, সেক্ষেত্রে আমি কোনো রেজলিউশন নিতে হলে তখন তো তাদেরকে একসাথে মিটিং করে এক জায়গায় বসিত করতে পারি, তখন তো আমরা অনলাইনে ওভার ফোনে বা অন্য কোনো ওয়েতে আমরা মিটিংটা করি, কিন্তু আমাদের সাইনটা তো আমি প্রেজেন্ট থেকে ওই রেজলিউশনে সাইন করা যায় না। তাইলে সেক্ষেত্রে কি করতে হবে, ওই রেজলিউশনটা সার্কুলেশন করতে হবে, মানে সার্কুলেশনের মাধ্যমে অ্যাপ্রুভ হতে হবে। তাইলে এই যে সার্কুলেশনটা এটা করা যাবে যে সে আজকে একজন ডিরেক্টর বাংলাদেশে আছে, সে সাইন করলো, পরে আরেকটা ডিরেক্টর চায়নাতে আছে, তার কাছে পাঠিয়েছে, সে সাইন করছে, এইভাবে সার্কুলেশন করে ওই রেজলিউশনটা পাস হবে। তবে এই সার্কুলেশনের নিয়মটা অবশ্যই আর্টিকেলসে পারমিট থাকতে হবে এবং অল ডিরেক্টরস, এখানে কোনো পার্সিয়াল ডিরেক্টর না বা 5 জনের মধ্যে 3 জন সাইন করছে এমন না, কিন্তু এক্ষেত্রে সার্কুলেশন হইলে যতগুলো ডিরেক্টর থাকবে সব ডিরেক্টরের সাইন থাকতে হবে এই রেজুলেশনে। তারপরে মাস্ট বি রেকর্ডেড ইন নেক্সট বোর্ড মিটিং। যদি এই সার্কুলেশন মাধ্যমে কোনো রেজুলেশন হয়, তবে নেক্সট যখন বোর্ড মিটিং হবে তবে অবশ্যই সেটাকে এই সার্কুলেশনটাকে রেকর্ড করতে হবে। সার্টেন ম্যাটার যেমন ডিক্লারেশন অফ সলভেন্সি মাস্ট বি ফার্স্ট ইন বোর্ড মিটিং অনলি। তারপর হচ্ছে রেস্ট্রিকশন অফ ডিরেক্টরস পাওয়ার। তো সেকশন 117 এ বলা আছে যে প্রাইভেট অ্যাপ্রুভাল জেনারেল মিটিং রিকোয়ার্ড টু সেল ডিসপোজ কোম্পানিজ আন্ডারটেকিং। তারপর হচ্ছে রিমিট ডেপ্ট ডিউ ফ্রম ডাইরেক্টর। তারপর হচ্ছে প্রোটেকশন ফর থার্ড পার্টিস, বলছে ডিফেক্ট ইন বোর্ড কনস্টিটিউশন ডু নট এফেক্ট রাইট অফ আউটসাইডার অ্যাক্টিং ইন গুড ফে। Regulation 95 বলছে যে acts of individually appointed director are valid unless they know of the defect. তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং ইন্টারভ্যাল অফ বোর্ড মিটিং, যদি যে আসলে বোর্ড মিটিং এর ফ্রিকোয়েন্সিটা কত হবে, ইন্টারভ্যাল কতদিন হবে। 96 এ বলা আছে at least one board meeting meet every 3 months, at least 4 board meeting in year। বলছে প্রত্যেকটা 3 মাসে একটা করে মিটিং হতে হবে এবং বছরে 4টা মিটিং থাকতে হবে। এই যে মিটিং এর যে ফ্রিকোয়েন্সি এবং ইন্টারভ্যাল, এগুলো দিয়ে কিন্তু আপনাদের কোশ্চেন আসতে পারে। এই 96 দিয়ে আপনাদের কোশ্চেন আসতে পারে। আবার হচ্ছে বোর্ড মিটিং নিয়ে আপনাদের কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে আর কোশ্চেন আসতে পারে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এবং রিটায়ারমেন্ট ডিরেক্টর নিয়ে, এটা নিয়ে কোশ্চেন হতে পারে। কনসার্ন এন্ড কোয়ালিফিকেশন নিয়ে কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে ফরমেশন এবং নাম্বার অফ ডাইরেক্টর, যে কোন কোম্পানি কতজন ডাইরেক্টর থাকবে, এগুলো নিয়ে আপনাদের বিভিন্ন ধরনের কেস আসতে পারে। সো বি কেয়ারফুল, এগুলো একটু ভালো করে আপনাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে প্রি রিকুইজিশন নোটিশ অফ বোর্ড মিটিং। আপনাকে বোর্ড মিটিং এর অবশ্যই নোটিশ দিতে হবে ম্যান্ডেটরি, এবং ফর ভ্যালিড বোর্ড মিটিং এর জন্য অ্যাবসেন্স অফ নোটিশ টু এনি ডিরেক্টর মে রেন্ডার দ্য মিটিং ইনভ্যালিড ইফ চ্যালেঞ্জ। যদি আপনারা যদি কোনো নোটিশ না দেন এবং যদি এটা নিয়ে কোনো ডিরেক্টর যদি চ্যালেঞ্জ করে, তাহলে ওই মিটিংটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। তারপর হচ্ছে বার্ডেন অফ প্রুফ লেস অন দ্য পারসন অ্যালেজিং নন সার্ভিস। তারপর হচ্ছে ফর্ম অ্যান্ড মুড অফ নোটিশ, নো প্রেসক্রাইব ফরম্যাট ইন দ্য অ্যাক্ট। একটা কোনো প্রেসক্রাইব ফরম্যাট না, যে কোনো ফরম্যাটে আপনি নোটিশ দিতে পারেন। তারপর ইউজুয়ালি ইস্যুড অন কোম্পানি লেটার প্যাডে, সেটা কি করবে, ইস্যু করা হয় নোটিশটা। মাস্ট স্টেটেড আপনার কততম মিটিং, সে কততম চিরনৈতিক্যাল নাম্বারটা থাকতে হবে। ডেট টাইম ভেন্যু অফ দ্য মিটিং স্পষ্ট উল্লেখ থাকতে হবে। বিজনেস এজেন্ডা টু বি ট্রান্সলেটেড, কোন এজেন্ডাগুলো এখানে নেওয়া হবে সেই এজেন্ডাগুলো থাকবে। তারপর হচ্ছে রিসিপিয়েন্ট অফ নোটিশ, অল ডাইরেক্টর রিসাইডিং ইন বাংলাদেশ ইফ অ্যাপ্লিকেবল অলসো শেয়ার হোল্ডার, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ অফ ডিসেস মেম্বার এবং অডিটর, তাদেরকেও আপনাদেরকে নোটিশটা দিতে হবে যদি প্রযোজ্য হয়। তারপর মুড অফ ডেলিভারি, কিভাবে আমরা আসলে এই নোটিশটা দেব, আপনি পার্সোনালি দেওয়া যায় অথবা বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেও এই নোটিশ দেওয়া যায়। ইফ অ্যাড্রেস নট অ্যাপ্লিকেবল, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে লোকাল নিউজ পেপারে। জয়েন্ট হোল্ডার যদি হয়, টু দ্য ফার্স্ট নেম হোল্ডারকে এই নোটিশ দিতে হবে। ফর ডিসেসড অথবা ইনসলভেন্ট মেম্বার থাকে সেক্ষেত্রে টু রিপ্রেজেন্টেটিভ অথবা অ্যাসাইনি, যাকে অ্যাসাইন করা হবে তাকে নোটিশটা দিতে হবে।
তারপর হচ্ছে এই যে এখানে যে রেগুলেশনের মধ্যে জয়েন্ট হোল্ডার টু দ্য ফার্স্ট নেম হোল্ডার, এই জয়েন্ট হোল্ডার ক্ষেত্রে এটা বুঝতে হবে ভালো করে, এটা নিয়েও কোশ্চেন হতে পারে। যেমন এখানে বলছে যে ধরুন একটা শেয়ার হোল্ডার দুজন শেয়ার হোল্ডার এটা কি করছে, জয়েন্টলি কিনছে। তাহলে এই ক্ষেত্রে যদি জয়েন্ট শেয়ার হোল্ডার থাকে তাহলে যার নামটা ফার্স্ট থাকবে তাকে শুধু নোটিশ সার্ভ করলে হবে, সেকেন্ড পার্সনকে সার্ভ করতে হবে না। তার নোটিশ পিরিয়ড হচ্ছে স্ট্যাটুটরি, এজিএম এবং ইজিএম এর জন্য 21 ডেজ ক্লিয়ার নোটিশ থাকবে। বোর্ড মিটিং এর জন্য নো ফিক্সড নোটিশ পিরিয়ড, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে 14 দিন। আর্জেন্ট মিটিং এর জন্য শর্টার নোটিশ অ্যালাউড, যদি নো ডিরেক্টর অবজেক্ট, কোনো ডিরেক্টর যদি কোনো অবজেক্ট না দেয় তাহলে শর্টার নোটিশও কি বোর্ড মিটিং করা যায়। ক্লিয়ার ডেজ রুল অ্যাপ্লাইজ, এক্সক্লুড দ্য ডে অফ সার্ভিং নোটিশ অ্যান্ড দ্য ডে অফ দ্য মিটিং। হু ক্যান ইস্যু নোটিশ, কে নোটিশটা ইস্যু করবে। এনি ডিরেক্টরস মে কি সামন এ মিটিং, তাহলে হচ্ছে যে কোনো ডিরেক্টরই এই নোটিশটা জারি করতে পারে। তারপর হচ্ছে কোম্পানির সেক্রেটারি মে ইস্যু করতে পারে নোটিশ অন অর্ডার অফ বোর্ড, বোর্ডের অর্ডার অনুসারে। নোটিশ সাইন বাই দ্য সেক্রেটারি মাস্ট স্টেট বাই অর্ডার অফ দ্য বোর্ড, যখন যদি সেক্রেটারি সেটা সাইন করে তবে অবশ্যই সেখানে লিখতে হবে বাই অর্ডার অফ দ্য বোর্ড। এই কথা লিখে বোর্ডের পক্ষে বা বোর্ডের আদেশ ক্রমে এই কথা লিখে তাকে নোটিশ সাইন করতে হবে। এই হচ্ছে আমাদের বোর্ড অফ ডাইরেক্টর এবং ডাইরেক্টরকে নিয়ে। এখান থেকে আপনাদের অনেক কোশ্চেন আসতে পারে। আমরা এই বোর্ড অফ ডাইরেক্টরস নিয়ে কিছু কেস, কিছু এক্সাম্পল আমরা নেক্সট ক্লাসে দেখাবো। যদি আপনাদের আর কোনো তখন কোনো কোশ্চেন হয় তখন আপনারা রেজ হয় তখন করতে পারবেন। এছাড়া যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, তাহলে আমরা কোশ্চেন গুলো নিয়ে আমরা শেষ করব, যদিও অনেক রাত হয়ে গেছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন প্লিজ। না ভাইয়া, কোশ্চেন নেই আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাস আমরা শেষ করি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শেষ করলাম। যদি আপনার কোশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে সেই কোশ্চেনগুলো অ্যাড্রেস করার ট্রাই করব। আর এছাড়া আমরা কিছু বোর্ড অ্যান্ড বোর্ড অফ ডাইরেক্টরস এর মধ্যে কিছু এক্সাম টাইপের কিছু এক্সাম্পল নিয়ে আসবো, যাতে আপনারা সেগুলো আনসার দিতে পারেন, মানে কোশ্চেনগুলো বুঝতে পারেন যে আসলে কি টাইপের কোশ্চেন এখানে হয়। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। রাত অনেক হয়েছে, গুড নাইট, সবাই ভালো থাকবেন, আর নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।